লেখ খাতা করে লেখ কাস্টমস। যে লাস্ট চ্যাপ্টার বাকি আছে, যেটার নাম হচ্ছে কাস্টমস। চ্যাপ্টারের নাম লেখ কাস্টমস, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারে মোটামুটি অনার্সের যে স্টুডেন্ট হও তাহলে 10 মার্কস তো আসবেই এখান থেকে, আর জেনারেলে 5 to 10 মার্কস চলে আসে, ঠিক আছে? আচ্ছা, কিছু আগে ফরম্যাট লিখতে হবে। অঙ্ক করার জন্য বেশ কিছু ফরম্যাট আছে, ফরম্যাটটা লিখতে হবে, কারণ পুরো ফরম্যাটের উপর বেস অঙ্ক। কিছু নেই, কাস্টম মানে তো একটা আইডিয়া করাই যাচ্ছে। যেমন আমি ইম্পোর্ট বা এক্সপোর্ট বুঝি। আমার যদি কোনো ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট মানে কি আমদানি করা। আমি যদি বিদেশ থেকে যদি কোনো মাল নিয়ে আসি, ঠিক আছে তো? বিদেশ থেকে মাল নিয়ে আসতে পারি। আবার বিদেশে আমরা মাল এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে তো? কাস্টম জিনিসটা কি? বিদেশ থেকে যখন আমরা ভারতে যখন মাল নিয়ে আসবো, যে বিদেশ থেকে বিভিন্ন রকমের মাল নিয়ে আসা হবে, ঠিক আছে তো? তা বিদেশ থেকে মাল নিয়ে আসলে তো কাস্টম দিতে হবে, ঠিক আছে তো? বিদেশ থেকে যখন মালটা নিয়ে আসবো তখন আমাকে কি করতে হয়? বিদেশ থেকে যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতে হয় তখন কি দিতে হয়? কাস্টম ডিউটি দিতে হয়। এটাই শিখবো, কাস্টম ডিউটি। এখানে এটাই শিখবো। কত টাকা কি কাস্টম দিতে হয়, কাস্টমের কি রেট আছে, এগুলো ডিসকাশন করবো। তো লেখ, ১ম এ লিখছি, হাউ টু ক্যালকুলেট assessable value, ASSEABLE, assessable value। কি লিখলাম? ১ম এ লিখলাম হাউ টু ক্যালকুলেট assessable value। এটাই শেখাচ্ছি অ্যাসেসেবল ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? খুব 10 মার্কস ইজি একটা চ্যাপ্টার 10 মার্কস পাওয়ার জন্য। কি বললাম? অ্যাসেসেবল ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে তো? এই অ্যাসেসেবল ভ্যালুর আরেকটা নাম লেখ সিআইএফ, ক্যাপিটালে সিআইএফ। সি ক্যাপিটালে লিখবো, আই ক্যাপিটালে লিখবো, এফ ক্যাপিটালে লিখবো, সিআইএফ। সিআইএফ এর ফুল ফর্ম তুই জানতে চাস? লিখে রাখ পাশে, কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। কি বললাম? কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। তাহলে কি লিখলাম এখানটায়? ভালো করে নোট করবি, সুন্দর করে নোট করবি, কারণ খুব জরুরি। পরীক্ষার আগের দিনের জন্য এই জিনিসটা, এই নোটটা দেখে যাওয়াটাই খুব জরুরি। তাহলে 10টা নাম্বার ইজিলি হয়ে যাবে। নোটের উপরেই 10 নাম্বার। যে কোনো অঙ্ক করে ফেলতে পারি, নোটটা যদি ভালো করে বুঝতে পারিস। ঠিক আছে তো? দেখ, দাগ কাটছি একটা, রুপিসের একটা ঘর করলেই হয়ে যাবে। অঙ্ক যখন করবো একটা ঘর করলেই হয়ে যাবে। এখানে একটা রুপিসের ঘর করলাম। এখানে লিখবো কি? পার্টিকুলার্স। ঠিক আছে তো? লেখ, ১ম এ লিখবি ভ্যালু অফ ম্যাটেরিয়াল। কি লিখলাম? ভ্যালু অফ ম্যাটেরিয়ালস। কি লিখলাম? ভ্যালু অফ ম্যাটেরিয়ালস। ধর বিদেশ থেকে, যে কোনো বিদেশে মানে ভারতবর্ষের বাইরে, ধর এমন একটা বিজনেস করছি, ঠিক আছে? কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্ট তৈরি করতে আমার কাঁচামাল লাগবে। কাঁচামালকে ইংরেজি বলে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল ধর সেই ম্যাটেরিয়ালটা আমার দেশে পাওয়া যায় না, বিদেশে পাওয়া যায়। যেমন ধর কোরিয়া বা ধর জার্মানি, এরকম কোনো দেশে পাওয়া যায়, ঠিক আছে? তো সেখান থেকে আমাকে ম্যাটেরিয়ালটা নিয়ে আসতে হবে, ঠিক আছে তো? তো সেটাই লিখলাম ভ্যালু অফ ম্যাটেরিয়াল, যে বিদেশ থেকে ম্যাটেরিয়াল নিয়ে আসবে, ম্যাটেরিয়ালের দামটা কত, ঠিক আছে? ব্র্যাকেটে লিখবো এক্স ফ্যাক্টরি প্রাইস। কি লিখলাম? ব্র্যাকেটে লেখ এক্স ফ্যাক্টরি প্রাইস, ঠিক আছে তো? এক্স ফ্যাক্টরি প্রাইস। এবার দেখ ব্র্যাকেটে লিখবো কি, তার পাশে আবার ব্র্যাকেটে লেখ ফরেন কারেন্সি। ব্র্যাকেটে লিখলাম কি? ফরেন কারেন্সি। দেখ ব্যাপারটা কেন ফরেন কারেন্সি, যেমন আমাদের দেশের কারেন্সি কি জানিস তো? ইন্ডিয়ান রুপিস, তাই তো? রুপি যেটা আমাদের কারেন্সি। সাপোজ ধর আমি যে প্রোডাক্টটা কিনবো, সাপোজ এই কোন জাপান থেকে প্রোডাক্ট কিনুন, জানতে হবে জাপানে কোন ইউনিট ইউজ করা হয়। জাপানের কারেন্সি কি জানিস? জাপানের কারেন্সি ইয়েন। জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। এমনি দেখবি এক একটা দেশে এক এক রকম কারেন্সি। আমাদের যেমন রুপিস, এমনি দেখবি কোথাও দেখবি ডলার ইউজ করা হয়, কোথাও পাউন্ড ইউজ করা হয়। এবার ডলারের ভাগ আছে, মার্কিন ডলার, ঠিক আছে? ইউএস ডলার, বুঝতে পারলি তো?
এরকম কিন্তু কারেন্সি পরীক্ষায় যখন অঙ্ক দেবে তোকে কারেন্সি দিয়ে দেবে। বলে দিল কি তুই ধর কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসছিস, ধর ইউএসএ থেকে প্রোডাক্ট কিনেছিস $100, তাহলে ওই যে $100 সেটা কোথায় কনভার্ট করতে হবে? খাতে কনভার্ট করতে হবে, কারণ আমাদের দেশে তো চলে টাকা, খাতে কনভার্ট করতে হবে। তো তোকে পরীক্ষায় যখন কোশ্চেন দেবে কারেন্সি দিতে পারে, সেটা ডলারেও দিতে পারে আবার ইয়েনেও দিতে পারে, সেটা অঙ্ক করতে গিয়ে তুই বুঝিয়ে তোর চাপ নিতে হবে না, ঠিক আছে তো? এবার তুই আমাকে কোশ্চেন করতে হবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো আস্তে আস্তে, ফরম্যাট লিখতে লিখতে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আসবে। তাহলে কি বললাম, সাপোজ আমি একটা এক্সাম্পল তৈরি করলাম, ধর আমি কোনো একটা প্রোডাক্ট কিনছি, ধর জার্মানি থেকে প্রোডাক্ট কিনছি, কোনো ম্যাটেরিয়াল কিনছি বা কোনো একটা মেশিন কিনে আনছি। আমাদের দেশে প্রোডাকশন করতে গেলে মেশিনে প্রোডাকশন করতে হবে। এবার সেই মেশিন আমার দেশে পাওয়া যায় না, তাহলে মেশিনটা কিনবো কোথা থেকে? বাইরে ফরেন থেকে কিনে আনবো, ফরেনে ভালো ভালো মেশিন পাওয়া যায়। সাপোজ তোর জার্মানি থেকে মেশিনটা কিনবো, তো জার্মানিতে নিশ্চয়ই আর বলবে না এত টাকা, এত লাখ টাকার মেশিন, তো জার্মানিতে কি বলবে? ডলার, ঠিক আছে, ডলার। তাই লিখলাম ভ্যালু অফ ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালের দাম বলবে সেটা কি ফরেন ফরেন কারেন্সিতেই বলবে। বোঝা গেল? তুই বিদেশ থেকে যখন মালটা কিনবি তার ওর রেটটা যে বলবে, অ্যামাউন্টটা কিসে বলবে? ফরেন কারেন্সি বলবে। এর সাথে যোগ কর, যোগ দিয়ে লেখ ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, লেখ সে যোগ দিয়ে লিখবি ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স। কি লিখলাম? ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স আপ টু ফরেন পোর্ট, আপ টু ফরেন পোর্ট। সেটা তো ক্যালকুলেট করে এখানে লিখে দেবো টাকাটা। আপ টু ফরেন পোর্ট ব্যাপারটা কি, ঠিক আছে তো? আপ টু ফরেন পোর্ট, সাপোজ ধর এটা বোঝাচ্ছি জাস্ট, এটা আমাদের দেশ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া, এটা আমাদের দেশ ইন্ডিয়া, এখানেই আমার কোনো ব্যবসা, এখানেই আমার ফ্যাক্টরি আছে। আমি ধর প্রোডাক্টটা কিনছি, ধর কোথা থেকে? ধর কোনো একটা দেশ, ফরেনে কোনো একটা দেশ, সাপোজ ধর ইউএসএ থেকে কোনো প্রোডাক্ট কিনছি, ইউএসএ থেকে কোনো প্রোডাক্ট কিনছি, তো প্রোডাক্টটা আমার এই দেশে আসবে, তো ইন্ডিয়া তো আসবে তখন থেকে প্রোডাক্টটা, ঠিক আছে তো? কিন্তু ইউএসএ তে যেখান থেকে প্রোডাক্ট কিনছি সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা দোকান থেকে কিনছি, দোকান থেকে বা কোনো একটা ফ্যাক্টরি থেকে, যেই দোকান থেকে দোকানে তো একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে তো? সেই ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা কিনছি। তো ফ্যাক্টরি থেকে কোন দেশের কথা, আমি কোন দেশ থেকে প্রোডাক্টটা কিনছি বল? ইউএসএ থেকে প্রোডাক্টটা কিনছি। ইউএসএ তে নিশ্চয়ই কোনো একটা দোকান, দোকান থেকে প্রোডাক্টটা কিনছি। সেই দোকান থেকে মালটা কোথায় আসবে? না, ইন্ডিয়াতে পরে আসবে। ইন্ডিয়াতে পরে আসবে। ওই যে ১ম এ ইন্ডিয়াতে আসবে না। ১ম এ কি হয়? পোর্টে যাবে। ১ম এ পোর্টে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা নাকি বুঝতে পারলি? ডাইরেক্ট ইন্ডিয়ায় আসবে না। আমি যে ইউএসএ কোনো একটা দোকান থেকে প্রোডাক্টটা কিনছি, সেই প্রোডাক্টটা হোক, মেশিন হোক, ম্যাটেরিয়াল হোক, যাই কিনি না কেন, সেই প্রোডাক্টটা ১ম এ ওর ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরি বা গোডাউন বা শোরুম যাই বলিস, ওখান থেকে কিনে কোথায় আসবে? সবার ১ম ইউএস এর যে পোর্ট আছে, পোর্টে আসবে। পোর্ট থেকে তারপর আমার দেশে আসবে। বুঝতে পারলি কি বললাম? এটা তোকে মাথায় রাখতে হবে। তাই এখানে লিখলাম কি? ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স আপ টু ফরেন পোর্ট। মানে আমি ইউএসএ থেকে প্রোডাক্ট কিনি, সাপোজ যদি মনে করি, এক্সাম্পল যদি মনে করি ইউএসএ থেকে প্রোডাক্ট কিনছি, তাহলে ইউএসএ এর যেই দোকান থেকে প্রোডাক্টটা কিনছি, সেই প্রোডাক্টটা কোথায় আসবে? ওই ইউএসএ এর যে পোর্ট, সেই পোর্টে মালটা আসবে। এই ওই ওই দোকান থেকে, ইউএসএ এর দোকান থেকে পোর্টে মালটা আসতে গাড়ি করে আসবে নিশ্চয়ই। তার একটা গাড়ি ভাড়া আছে। এবার গাড়ি করে যে মাল আসছে, গাড়ি করে মাল আসতে গিয়ে দেখা গেল কোনো ড্যামেজ হতে পারে। ড্যামেজ হতে পারে তো? এইজন্য ইন্সুরেন্স করা হয়। ঠিক আছে তো? তাই কি লিখলাম? ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স আপ টু ফরেন পোর্ট। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে এটাও কিন্তু কষ্টের মধ্যে আসবে। বুঝতে পারছিস তো কি বললাম? তুই বিদেশ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে আনবি, দেখবি আমার দেশে নিয়ে আসতে আমার দেশের গোডাউনে নিয়ে আসতে প্রোডাক্টের দাম কত বেড়ে যাবে। ঠিক আছে তো? এটা যোগ করতে হবে। বোঝা গেল তো কি বললাম? নেক্সট লিখবি, নেক্সট লিখবি। এটা এই পয়েন্টটার মানে বুঝতে পেরেছিস তো? এই সেকেন্ড পয়েন্টের মানে বুঝতে পেরেছিস তো? তুই ইউএসএ তে কোনো একটা দোকান থেকে ধর মেশিন কিনবি। ঠিক আছে? তুই মেশিন অর্ডার করলি, যেভাবে হোক, কিভাবে আসবে পরের ব্যাপার। তুই ওই দোকানদার কোনো একটা দোকান পছন্দ হয়, ওই দোকান থেকে মেশিন কিনবি। ওই মেশিনটা পছন্দ হলো, সমস্ত কিছু বিলিং-ফিলিং হলো, সেই মেশিনটা কোথায় আসবে? ১ম এ পোর্টে আসবে। কোন পোর্টে আসবে? ইন্ডিয়ার পোর্টে আসবে নাকি ইউএস এর পোর্টে? ইউএস এর পোর্টে আসবে। তো ওই দোকান থেকে, মানে ইউএস এর ওই দোকানটা থেকে ইউএস এর পোর্টে আসতে একটা গাড়ি ভাড়া লাগবে। ট্রান্সপোর্টেশন খরচা হবে। সেটাও এর মধ্যে নেব। এরপরে কি হবে? কোথায় চলে আসলো? পোর্টে চলে আসলো। এবার লেখ, এবার কি হয় জানিস তো? সবসময় যে পোর্টে যখন চলে আসলো, এবার পোর্ট থেকে কি হবে? শিপ, শিপ বুঝতে পারছিস তো? শিপ, জাহাজে করে তার মালটা আসবে।
আমার দেশে ধর জাহাজে করে মালটা আসবে। পোর্টে তো গাড়িতে চলে আসবে, ট্রাকে করে পোর্টে আসলো। তাহলে কি করবে? ট্রাক থেকে পোর্টে খালাস করলো মালটা। ঠিক আছে তো? এইবার ওই পোর্টে যে মালগুলো রইলো, ওই পোর্ট থেকে মালগুলো নিয়ে কোথায় তুলবে? শিপে তুলবে, মানে জাহাজে তুলবে। জাহাজে যারা তুলবে নিশ্চয়ই কোনো লেবার লোকরাই তো তুলবে। তারা কি ফ্রিতে তুলবে? তারা তো টাকা পয়সা নেবে। সেই খরচাটাও তো এর মধ্যে আসবে। বোঝা গেল কি বোঝা গেল না? লেখ লোডিং চার্জেস অন দ্য শিপ। লেখ লোডিং চার্জেস অন দ্য শিপ। আচ্ছা বুঝতে পারলি গল্প? এত অব্দি বোঝা গেল? ৩ টে পয়েন্ট আগে ভালো করে যদি এই যে ফরম্যাটটা যদি ভালো করে বুঝি, অঙ্ক করার কোনো ব্যাপার না, অঙ্ক ইজি। এই ফরম্যাটটাই মেইন। ফরম্যাট বুঝতে পারছি ১ম এ কি হলো? বোঝা যাচ্ছে তো? একদম পুরো একদম স্টেপ বাই স্টেপ ৩ টে পয়েন্ট ট্রান্সপোর্ট চার্জেস এর গল্পটা, লোডিং চার্জেস এর গল্পটা বোঝালাম। ঠিক আছে তো? এই যে ৩ টে যোগ করলি, এই ৩ টে যোগ করে যেটা বেরোয় তাকে বলা হয় এফওবি। লেখ এফওবি লেখ। যোগ করে যেটা বেরোয় তাকে বলে এফওবি। ব্র্যাকেটে লিখে রাখ ফ্রি অন বোর্ড। ব্যাকে লিখে রাখ ফ্রি অন বোর্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পরীক্ষার হলে তোকে এফওবিই দেয়। এইগুলো উপরের গুলো কিছু দেয় না। বুঝতে পারলি তো? তোকে এফওবি ডাইরেক্ট বলে দেয়। তাহলে তোকে জানতে হবে না এফওবি কি করে বের হতে হয়। এফওবি কি করে বের হলো? এফওবি কি করে বের করলাম? আচ্ছা এই দুটো জিনিস যোগ করে আমার এফওবি বেরিয়ে গেল। নেক্সট লেখ। যোগ দিয়ে লিখবি কি? অ্যাডজাস্টমেন্ট। লেখ অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল। যোগ দিয়ে লিখবি অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10 সাবসেকশন 1। কি লিখলাম দেখ? এর সঙ্গে দুটো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বুঝিস তো? 10(1) আর একটা 10(2). ঠিক আছে তো? কি লিখলাম বল প্রথমে? লিখলাম অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1). ঠিক আছে? যোগ করব। এই 10(1) এ কি আছে? আমি ফরম্যাটটা লেখার পর নিচে লিখিয়েছি 10(1) এ কি আছে। ঠিক আছে তো? তার মানে এই ফ্রি অন বোর্ডের সঙ্গে যদি 10(1) এর অ্যাডজাস্টমেন্টটা যোগ করে দিই, কিছু তো একটা বেরোবে। যেটা বেরোবে তাকে বলা হয় ট্রান্সেকশন ভ্যালু। লেখ ট্রান্সেকশন ভ্যালু। যেটা বেরোবে তাকে বলা হয় ট্রান্সেকশন ভ্যালু। যেটা বেরোবে তাকে বলে ট্রানজাকশন ভ্যালু। স্ল্যাশ দিয়ে লিখবো এফওবি ভ্যালু, মানে ফ্রি অন বোর্ড ভ্যালু অ্যাজ পার কাস্টমস। ঠিক আছে? অ্যাজ পার কাস্টমস। ঠিক আছে তো? অ্যাজ পার কাস্টমস। এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস হয়ে গেল। এরপর যোগ করব কি? এরপর যোগ দিয়ে অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2). অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2). অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল কি লিখলাম? 10(2). এটাও যোগ করবো। ওই আমি বললাম পরে তোকে লিখে দিচ্ছি 10(1) এ কি বলা আছে, 10(2) তে কি বলা আছে। নিজেই লিখছি এটা। চার্টটা শেষ করে দিয়ে লিখছি। আচ্ছা, এই এফওবি এই ট্রানজাকশন ভ্যালুর সাথে যদি আবার এমনও অনেক অঙ্ক আছে যে তোকে পরীক্ষার হলে এফওবি না বলে ডাইরেক্ট ট্রানজাকশন ভ্যালু বলে দিতে হবে। ঠিক আছে? এরকমও দিতে পারে। ঠিক আছে তো? তাহলে কি বললাম? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2) যোগ করলে কি বেরোবে? যেটা বেরোবে তাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। যেটা বেরোয় তাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। এরই আরেকটা নাম সিআইএফ। প্রথমেই এটাই তো লিখেছিলাম তোকে। তো লিখেছিলাম অ্যাসেসেবল ভ্যালু কি করে বের করতে হয়। অ্যাসেসেবল ভ্যালু কি করে বের করতে হয় দেখলি তো? এই হচ্ছে চার্ট। তোর পরীক্ষার হলে যেটা বলে দেওয়ার সম্ভাবনা, মানে ম্যাক্সিমাম যেটা চান্স, 90% চান্স যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে তোকে এফওবি বলে দেবে। ঠিক আছে? তোকে এফওবি বলে দেবে। ঠিক আছে? এফওবি বলে দেবে। তার সাথে 10(1) যোগ করবি আর 10(2) যোগ করবি। 10(1) আর 10(2) যোগ করলে কি বেরোবে? অ্যাসেসেবল ভ্যালু বা সিআইএফ। ঠিক আছে তো? আগেরগুলো বললাম, বলে দেওয়ার চান্স একদমই নেই। চান্স হওয়াতেই গ্রিন কালি দিয়ে এখান থেকে হাইলাইট করলাম। ঠিক আছে? বাট এটা জেনে থাকলে সুবিধা হবে। যদি কখনো দেয়। তাহলে অ্যাসেবল ভ্যালু বা সিআইএফ লিখে দিলাম। আর সিআইএফ এর ফুল ফর্ম তো লিখতে হবে না। অলরেডি লিখে দিয়েছি সিআইএফ। আচ্ছা, এটা তোদের বোঝার জন্য এটাকে এ লিখে রাখ। এ। এটা বেরোলো তাকে এ বলে। অ্যাসেবল ভ্যালু বা সিআইএফ এটাকে বলে হয় এ। এবার এর পরে লেখ বেসিক কাস্টম ডিউটি। কি লিখলাম? বেসিক কাস্টম ডিউটি।
বিসিডি, যাকে শর্টে বলা হয় বিসিডি, বেসিক কাস্টম ডিউটি। বুঝতে পারলি তো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোর তোর দেশে মালটা চলে এসছে, বুঝতে পারলি তো? তোর দেশে মালটা চলে এসছে, মানে আমার দেশে মাল চলে এসছে। দেশে মাল চলে আসলে তো হবে না। দেশে মানে আমাদের দেশে যে বন্দর আছে, যে পোর্টে মাল চলে এসছে, তুই মাল নিতে পারবি না ওখান থেকে? তোকে একটা ডিউটি দিতে হবে। ডিউটি না দিলে তুই মাল নিতে পারবি না। ওই ডিউটিটাকে কি বলা হয় বলতো? বেসিক কাস্টম ডিউটি। ডিউটিটা কে নেবে? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নেবে। বুঝতে পারলি? তুই জার্মানি বা ইউএসএ কোনো একটা মাল কিনলি, আজ আমার দেশের পোর্টে চলে এসছে। পোর্টের থেকে মালটা তুই তোর ফ্যাক্টরিতে মাল নিয়ে যেতে হবে। মাল নিতে হবে কি হলো? আগে বিসিডি দিবি, তারপর দেশে ঢোকাবে। বুঝতে পারলি? বিসিডি, বেসিক কাস্টম ডিউটি। তাহলে বিসিডি কার উপর ক্যালকুলেট করতে হবে? বুঝতে পারছি? বিসিডি কার উপর ক্যালকুলেট করতে হবে? এই অ্যাসেসেবল ভ্যালুর উপর ক্যালকুলেট হয়। ঠিক আছে তো? বিসিডি কার উপর ক্যালকুলেট হবে? অ্যাসেসেবল ভ্যালুর উপর ক্যালকুলেট হবে। ঠিক আছে তো? তো ব্যাকেটে লিখে রাখ। তাহলে স্যার কত পার্সেন্ট নেয় বিসিডি? 10%। কি বললাম? 10। এটাই নিয়ম, 10% নেয়। পরীক্ষার হলে কোশ্চেনে তোকে বলে দেবে 10%। বলে দেবে 10%। ঠিক আছে? ঠিক আছে? 10%। আর বলে না দিলে মনে রাখতে হবে 10% বলে দেওয়ার চান্সই বেশি। 10% অফ অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু যদি তাকে লেখা হয়, তাই লিখলাম 10% অফ এ ফুল স্টপ বি। ঠিক আছে? 10% অফ অ্যাসেসেবল ভ্যালু। হয়ে গেল বিসিডি। এটা হয়ে গেল বিসিডি। ঠিক আছে? বেসিক কাস্ট। ঠিক আছে? এটা কি হলো? বি। এখানে লিখলাম বি। এখানে লিখলাম বি। ঠিক আছে তো? এইবার এরপরে কি করব? লেখ স্টা লেখ সোশ্যাল লেখ সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। লেখ সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। কি লিখলাম? সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। তোরা যেহেতু আমরা ডাইরেক্ট ট্যাক্সে করেছিলাম না, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল গুলো করেছিলাম না, মনে পড়ে? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 4% হতো, কার উপর করতাম মনে আছে? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ ট্যাক্সের উপর চাপাতাম। যত টাকা ট্যাক্স দিবো তার উপর 4% চাপাতাম। তেমনি এখানে ওই ওরকমই কাজ করে। সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ, এই যে এই টাকাটা কার উপর ক্যালকুলেট করতে হবে? যে বিসিডি বেরোলো এর উপর চাপাতে হবে। বিসিডির উপর চাপাতে হয় সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। ঠিক আছে? ব্যাকেটে লেখ এর উপর কত পার্সেন্ট? এটাও 10%। লেখ 10%। লেখ 10% অফ বিসিডি। ঠিক আছে তো? যেটা বেরোলো এটাকে বলা হয় সি। এটা লিখে রাখ সি। এটা সি বেরোলো। ঠিক আছে তো? তাহলে কি কি বেরোলো? কি কি বেরোলো বুঝতে পারছিস তো? সরকার তোর থেকে আজকে আমার দেশে, আমি বিদেশ থেকে কোনো একটা মাল কিনে নিয়ে আসলাম, আমার দেশ আমার থেকে কি কি নিল? আমার গভর্নমেন্ট আমার থেকে কি কি নিল? গভর্নমেন্ট কি নিয়েছে? গভর্নমেন্ট নিয়েছে বিসিডি আর নিল সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। এই দুটো জিনিস নিল। তাহলে তুই ভাব না, বিদেশ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছিস, আমার পোর্টে আসলো, তার দাম বিল্ডিং হলে 1 লাখ টাকা। সরকার বিসিডি নিল, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ দিল, তো আমার ফ্যাক্টরিটা ঢুকতে আরো টাকা দাম বেড়ে গেছে অলরেডি। ঠিক আছে তো? সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ দিল এত। আচ্ছা, এরপর এই যে তিনটে যোগ করবি, যোগ করে যেটা বেরোবে তাকে বলে টোটাল। লেখ টোটাল। ব্যাকে লিখবি এ প্লাস বি প্লাস সি টোটাল। হয়ে গেল? টোটাল বুঝতে পারলি তো? এরপরে লিখবি আইজিএসটি। আগের ক্লাসে তো করাচ্ছিলাম জিএসটি চ্যাপ্টারটা। আইজিএসটি কি বললাম? আইজিএসটি ফুল ফর্ম মনে আছে? ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আইজিএসটি। এই আইজিএসটি জিএসটি আইনের আইজিএসটি নয়। কি বললাম? এই আইজিএসটি জিএসটি আইনের আইজিএসটি নয়। এই আইজিএসটি কাস্টম আইনের আইজিএসটি। কি বললাম? এই আইজিএসটি জিএসটি আইনের আইজিএসটি নয়। এই আইজিএসটি কাস্টম অ্যাক্টের আইজিএসটি। তো আমাদের দেশের গভর্নমেন্ট কি বলছে? বিদেশ থেকে যখনই প্রোডাক্ট আমার দেশে ঢুকবে, গভর্নমেন্ট আইজিএসটি নেবে। বিদেশ থেকে যখনই প্রোডাক্ট আমার দেশে ঢুকবে, আইজিএসটিও নেবে। তাহলে কি বললাম? যে আইজিএসটিও নেবে। আইজিএসটি কত? এই দেখ, এটা তোকে পরীক্ষার কোশ্চেনে বলে দেবে। ঠিক আছে? তবে একটা মাথায় রাখতে হবে, আইজিএসটি ম্যাক্সিমাম 40% অব্দি হতে পারে, তার বেশি হয় না। ম্যাক্সিমাম, তার বেশি হয় না। ঠিক আছে তো? তো পরীক্ষার কোশ্চেনে বলে দেবে। ঠিক আছে? আইজিএসটি কার উপর হবে? এই যে টোটাল বেরোলো না, টোটাল, তার উপর পার্সেন্টেজ। টোটালের উপর যে পার্সেন্টেজ বলবে সেটা হবে আইজিএসটি। ঠিক আছে? লাস্ট বলবো জিএসটি কম্পেনসেশন শেষ। লাইক জিএসটি কম্পেনসেশন শেষ। এটাও থাকে না জেনারেলি?
যদি বলে সেটা করব। জিএসটি কম্পেন্সেস কত হবে? এটাও হয় কার উপর ক্যালকুলেট হবে? টোটালের উপর যত পার্সেন্টেজ বলবে, ঠিক আছে? টোটালের উপর যেই পার্সেন্টেজ বলবে সেটা। ঠিক আছে তো? হয়ে গেল। এত অব্দি বুঝতে পারলি কি বললাম? এই সব করা যোগ করব, যোগ করে যে ভ্যালুটা বেরোবে, যোগ করে তোমার যে ভ্যালুটা বেরোবে তাকে বলা হয় কস্ট অফ ইম্পোর্ট। ইম্পোর্ট মানে বুঝিস তো? ইম্পোর্ট মানে বুঝতে পারছিস তো? ইম্পোর্ট মানে কি? বিদেশ থেকে, হ্যাঁ, বাইরে থেকে যে তুই মালটা নিয়ে আসলি, এই ইম্পোর্ট করতে কত টাকা পড়লো, এত ট্যাক্স নিল, ইন্ডিয়াতে ঢোকার পর এত এত ট্যাক্স পড়লো, তারপর প্রোডাক্টটা তোর কাছে আসলো, এবার প্রোডাক্টটা তুই হাতে করে নিয়ে যা। মানে তোকে এন্ট্রি দিল যে না তুমি এবার এন্ট্রি নাও, তুমি প্রোডাক্ট নিয়ে বাইরে যাও, তুমি তোমার বাড়ি যাও, প্রোডাক্ট নিয়ে তুমি তোমার বাড়ি যাও। ঠিক আছে? এটা হচ্ছে কস্ট অফ ইম্পোর্ট। ঠিক আছে তো? এত অব্দি বোঝা গেল তো? এবার তোকে কোশ্চেন পরীক্ষায় তোকে বের করতে বলে কাস্টম ডিউটি তোমাকে কত টাকা দিতে হবে, কাস্টম ডিউটি তোমাকে কত টাকা দিতে হবে, কাস্টম ডিউটি পেমেন্ট নিজে লেখ। কাস্টম ডিউটি পেমেন্ট তোমাকে কাস্টম ডিউটি কত দিতে হবে, কাস্টম ডিউটি। ঠিক আছে তো? কাস্টম ডিউটি কত দিতে হবে, দেখ একদম সিম্পল ব্যাপার। আমি তোকে একটু বলে দিচ্ছি কাস্টম ডিউটি কত দিতে হবে, সিম্পল যদি এখানে একটু তোকে বোঝায়। ধর বিদেশ থেকে আমার দেশে পোর্টে মাল এসছে, তখন ধর তার দাম হয়েছে ধর 1,00,000 টাকা, সাপোজ 1,00,000 টাকা। আর কস্ট অফ ইম্পোর্টের দাম হয়েছে ধর 1,70,000 টাকা। তাহলে তুই কত টাকা এক্সট্রা দিবি? তোর পোর্টে মাল আসলো 1,00,000 টাকায়, ওই মালটা ছাড়ানোর জন্য তোর তোর হাতে মালটা পেতে পেতে কত টাকা খরচা হয়ে গেলো? 1,70,000। তাহলে কত টাকা এক্সট্রা দিবি? কাকে দিলি? তোর গভর্নমেন্টকে দিলি। ডিউটি, এটাই হচ্ছে কাস্টম ডিউটি। তাহলে কাস্টম ডিউটি কি করে বেরোলো বুঝতে পারলি? কি করে বেরোলো? কোনটা থেকে কোনটা বাদ দিলাম বল? কস্ট অফ ইম্পোর্ট থেকে ফর্মুলা লেখ। কস্ট অফ ইম্পোর্ট থেকে লেখ। কস্ট অফ ইম্পোর্ট থেকে কি বাদ দেবো? কস্ট অফ ইম্পোর্ট থেকে কি বাদ দিলাম বল? অ্যাসেস, কোনটা বললাম? এই যে অ্যাসেসেবল ভ্যালু বাদ দাও, অ্যাসেসেবল ভ্যালু। কস্ট অফ ইম্পোর্ট থেকে অ্যাসেসেবল ভ্যালু বাদ দিলে তাকে বলা হয় কাস্টম ডিউটি পেমেন্ট। ব্যাস, এই হচ্ছে ফরম্যাটিং গেল। তবে তোকে দুটো জিনিস লেখানো হয়নি, সেটা হচ্ছে 10(1) আর 10(2), এটা লেখাবো, তারপরে আমরা অঙ্কে চলে যাবো। প্রথমে লেখ 10(1) এ কি বলা আছে। তিনটে পয়েন্ট লেখাবো, তিনটে পয়েন্ট তোর সঙ্গে ডিসকাশন করবো, একটা, দুটো, তিনটে, তিনটে পয়েন্ট ডিসকাশন করবো। লেখ প্রথমে লেখ কমিশন পেড বাই ইম্পোর্টার। কি লিখলাম? কমিশন পেড বাই ইম্পোর্টার। ইম্পোর্টার মানে তো বুঝতেই পারছিস, ইম্পোর্টার মানে তো বুঝতেই পারছিস যে ইম্পোর্ট করে। ধর আমি বিদেশ থেকে কোনো মাল নিয়ে আসছি, আমি তো ইম্পোর্টার হয়ে গেলাম, তাই তো? কমিশন পেড বাই ইম্পোর্টার, এটা হচ্ছে কমিশন। ইম্পোর্টার যদি কোনো কমিশন পে করে সেটা কিন্তু 10(1) এ আসবে, এই রুলের মধ্যে আসবে। ঠিক আছে তো? তবে একটা কথা মাথায় রাখবে অঙ্ক করার সময়, এক্সেপ্ট বাইং কমিশন। কি লিখলাম? এক্সেপ্ট বাইং কমিশন। যদি কোনো বাইং কমিশন থাকে, বাইং মানে বুঝিস তো? বাই মানে কি? কেনা। বাইং কমিশন নেবে না। ঠিক আছে? বাইং কমিশন নেবে না। বাইং কমিশন নেওয়া যাবে না, কিন্তু ইম্পোর্টার যদি কোনো কমিশন পে করে সেটা আসবে। নেক্সট, র মেটেরিয়াল সাপ্লাইড বাই ইম্পোর্টার টু এক্সপোর্টার। কি লিখবি? র মেটেরিয়াল সাপ্লাইড বাই ইম্পোর্টার টু এক্সপোর্টার। র মেটেরিয়াল মানে তো বুঝতেই পারছিস, র মেটেরিয়াল সাপ্লাই করছে কি? ইম্পোর্টার যদি এক্সপোর্টারকে র মেটেরিয়াল সাপ্লাই করে। ঠিক আছে? ইম্পোর্টার যদি এক্সপোর্টারকে র মেটেরিয়াল সাপ্লাই করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রুল আছে। একটা রুল বলছে, এ দিয়ে লেখ, ফ্রি অফ কস্ট। কি লিখলাম? ফ্রি অফ কস্ট। বলছে ইম্পোর্টার যদি এক্সপোর্টারকে
ইম্পোর্টার এক্সপোর্টার বুঝতে পারছিস তো? ইম্পোর্টার কাকে বলে, এক্সপোর্টার কাকে বলে? ইম্পোর্টার যদি এক্সপোর্টারকে র মেটেরিয়াল সাপ্লাই করে এবং সেই র মেটেরিয়াল যদি ফ্রি অফ কস্টে সাপ্লাই করে, সেক্ষেত্রে কি লিখবি এখানে? কস্ট অফ র মেটেরিয়াল। র মেটেরিয়ালের যে কস্ট, ঠিক আছে, র মেটেরিয়ালের যে দামটা, সেটা কার সঙ্গে যোগ হয়ে যাবে? এফওবির সাথে যোগ হয়ে যাবে। কি লিখলাম? কার সাথে যোগ হবে? এফওবির সাথে যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে কস্ট অফ র মেটেরিয়ালটা কার সাথে যোগ হয়ে যাবে? এফওবির সাথে যোগ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট বি দিয়ে লেখ, কনসেশনাল রেট। কনসেশনাল রেট মানে ধর, সাপোজ ধর র মেটেরিয়ালের দাম ধর 100 টাকা, ঠিক আছে, কিন্তু দিল 90 টাকায়, তাহলে কতটা কনসেশন দিল? 10 টাকা। এটাকে বলে কনসেশনাল রেট, মানে একটু কম দামে দেবে, কনসেশনাল রেট। এক্ষেত্রে কি হবে? ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা থাকবে, ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা থাকবে সেটা যোগ হয়ে যাবে এফওবির সাথে। ডিসকাউন্টের অ্যামাউন্টটা এফওবির সাথে যোগ হয়ে যাবে। লাস্ট পয়েন্ট 3 নম্বর লেখ, কন্টেনার। শুনেছিস কন্টেনার? বুঝিস কন্টেনার? শুনেছিস তো কন্টেনার? দেখবি বিদেশ থেকে যখন মাল আসে, মানে এমন কিছু প্রোডাক্ট আসতে পারে যেটা কন্টেনার ছাড়া আসতে পারে না। কি বললাম বুঝলি তো? বিদেশ থেকে এমন কিছু প্রোডাক্ট আসতে পারে যেগুলো কন্টেনারের মাধ্যমে আনতে হবে। তো এবার দেখতে হবে কন্টেনারের কথা কি বলছে, কন্টেনারের রুলটা কি বলছে। লেখ, কন্টেনার বলে দিয়েছে, কন্টেনার। লেখ রিটার্নেবল। লেখ রিটার্নেবল। ধর বিদেশে ধর ইউএসএ কোনো জায়গা থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলো, যেই প্রোডাক্ট গুলো কন্টেনার করে আসছে, এবার সেই কন্টেনার আমি রিটার্ন করতেও পারি, আবার নাও করতে পারি। ধর এমন কিছু প্রোডাক্ট আছে আমি কন্টেনারে, তুমি মালটা পাঠাও, আমি পরে কন্টেনার রিটার্ন করে দেবো। যে কন্টেনার যদি রিটার্নেবল হয়, তাহলে তুমি এই খরচাটা ইগনোর করে দাও, এটা দরকার নেই, ইগনোর করে দাও। কিন্তু যদি রিটার্ন করা না যায়, নন রিটার্নেবল, যদি নন রিটার্নেবল হয়, সেক্ষেত্রে এর খরচাটা, যদি রিটার্নই করলাম না কন্টেনার, তাহলে কন্টেনার একটা খরচা ছিল তো, সেই খরচাটা এফওবির সাথে যোগ হয়ে যাবে। সেই খরচাটা কার সাথে যোগ হয়ে যাবে? এফওবির সাথে। বুঝতে পারলি তো? এগুলো কিন্তু সব নোট করে নি, সুন্দর করে নোট করে নি। অঙ্ক আর কোনো আটকাবেই না, যে কোনো অঙ্ক পারা যাবে। ঠিক আছে তো? এবার দেখ, এবার লেখ নেক্সট পয়েন্ট। লেখ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। আলাদা করে প্যারা করে লেখ, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। আরেকটা কথা মাথায় রাখবি, বিদেশ থেকে মাল আমার দেশে আনতে যত খরচা হবে সবই কাউন্টিং করা হবে। কিন্তু আজকে ধর আমার পোর্টে মাল চলে আসলো, পোর্ট থেকে মালটা নিয়ে আমি আমার ফ্যাক্টরিতে নিয়ে আসলাম, কোনো খরচা করে, এগুলো দরকার নেই ধর, এগুলো আমার জানার দরকার নেই। কি বললাম বুঝতে পারলি তো? পোর্টে মাল চলে এসছে, বুঝতে পারলি? ওখান থেকে মালটা নিয়ে তুই তোর ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছিস, ওই খরচাটা দরকার নেই, ওটা দরকার নেই। তাহলে কোন খরচাটা খুব গুরুত্বপূর্ণ? বিদেশ থেকে যে মাল নিয়ে আসতে যে খরচাগুলো, এগুলো খুব গুরুত্ব। এখানে বলছে কি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। এবার এই খরচাটা কোথায় হয়েছে? ভালো করে অ্যান্সার বলতে পারবি। এই যে তুই যে প্রোডাক্টটা আনছিস, প্রোডাক্টে বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে। এই ডিজাইনটা কোথায় হয়েছে? ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। বলছি সেটা যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে আমি নেব না। যদি ফরেনে হয়, ঠিক আছে তো, তাহলে নেব। তাহলে লেখ উইদিন ইন্ডিয়া। লেখ উইদিন ইন্ডিয়া। ঠিক আছে, ইগনোর। এবার যদি বলে আউটসাইড ইন্ডিয়া, যদি বলা হয় আউটসাইড ইন্ডিয়া, যদি ভারতের বাইরে এই খরচাটা করা হয়, তাহলে অ্যাট ইট, লেখ অ্যাট ইট উইথ এফওবি। ঠিক আছে তো? দেখ, তুই যে প্রোডাক্টটা বিদেশ থেকে নিয়ে আসবি, হয়তো এমন কিছু প্রোডাক্ট হলো, তার কিছু ডেভেলপ করাতে হতে পারে, প্রোডাক্টটা ডিজাইন করা হতে পারে, ঠিক আছে তো? এবার সেই প্রোডাক্টের ডেভেলপমেন্ট, ডিজাইন তুই তো দেশে নিয়ে এসেও করতে পারিস, বা ওই দেশেও ওরা করতে পারে, ঠিক আছে তো? ওরা যদি করে, তাহলে সে খরচাটা এড হবে এফওবির সাথে। তো তুই যদি করিস, তুই করবি কোথায়? তুই তো দেশে নিয়ে এসে করবি, তাহলে ওটা কিন্তু এফওবির সঙ্গে এড হবে না। ঠিক আছে তো?
এটা 10-1 বললাম। কি বললাম? এটা 10-1, 10-1। বেসিক্যালি আমি এতগুলো কথা বললাম না, এখানে 10-1 এর পয়েন্ট খুব একটা আসে না। বাট রুল আছে, রুলটা জানতে হবে। 10-1 এর পয়েন্ট খুব একটা আসে না। 10-2 টাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে তো? যেমন এফওবি কোথায় লিখলাম? এফওবি আমি কি লিখেছিলাম বল? আমি কি লিখেছিলাম বল এখানে? এফওবির সাথে কি যোগ করতে বলেছিলাম? 10-1 এর অ্যাডজাস্টমেন্ট যোগ করতে বলেছিলাম। আমি তো তোকে এতক্ষণ 10-1 টাই শেখালাম। আমি কি বলেছি? এফওবির সঙ্গে কি যোগ করব? 10-1 যোগ করব, 10-2 যোগ করব। আমি 10-1 টা শেখালাম। এবার তোকে 10-2 টা শেখাবো। লেখ 10-2। কি লিখবো? হেডিং দিয়ে লেখ ট্রান্সপোর্ট। লেখ ট্রান্সপোর্ট। লেখ ট্রান্সপোর্ট কস্ট আপ টু ইন্ডিয়া। লাইনের মানে বুঝতে পারছিস তো? ট্রান্সপোর্ট কস্ট, ট্রান্সপোর্ট কস্ট মানে ট্রান্সপোর্টেশন যে কস্ট হবে আপ টু ইন্ডিয়া। মানে বিদেশ থেকে তুই কোনো একটা মাল আনবি, তা মালটা নিয়ে আসবি বিদেশ থেকে, যখন আমার দেশে নিয়ে আসবে একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে তো, সেই ট্রান্সপোর্টেশন কস্ট বিদেশ থেকে আমার দেশে আনতে যে খরচাগুলো সেগুলোকে অবশ্যই তোমাকে কনসিডার করতে হবে। দেশে চলে আসলি, সেখান থেকে মালটা দেশে চলে এসছে, সেখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য কি ট্রান্সপোর্টেশন খরচা করা হচ্ছে, ওটা দরকার নেই। ওটা দরকার নেই। ঠিক আছে তো? দেখ, দুটো পয়েন্ট বলবো। এবার তুই যে বিদেশ থেকে মাল নিয়ে আসবি, সেটা তুই বিদেশ থেকে যখন আমরা মাল নিয়ে আসবি বল, কেউ বলবে কিসে করে মাল নিয়ে আসবো? বল, কেউ বল। বিদেশ থেকে যখন মাল নিয়ে আসবো কিসে করে? কি উপায় আছে বিদেশ থেকে মাল নিয়ে আসার জন্য? জাহাজ বা প্লেন। এই তো, আর কি উপায় আছে বল? জাহাজ বা প্লেন, আর তো উপায় নেই। ঠিক আছে তো? তাহলে একটা একটা এইদিকে লিখছি, এইদিকে লিখছি, ডান দিকে লিখছি এয়ার। কি লিখলাম? এয়ার। ঠিক আছে তো? এয়ার। আরেকটা লিখছি কি এইদিকে? ভেসেল। ভেসেল লিখছি ভিই, কারণ এই টার্মটা বলে দেবে তোকে। ঠিক আছে তো? VESSEL, ভেসেল। তাহলে তুই প্রোডাক্টটা যে বিদেশ থেকে নিয়ে আসবি, হয় ভেসেলে নিয়ে আসবি, না হলে এয়ারে নিয়ে আসবি। যদি ভেসেলে নিয়ে আসিস তাহলে কি হবে? ভালো করে শুনবি। অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্ট। দেখো, ভেসেলে নিয়ে আসতে একটা খরচা হবে তো, যে খরচাটা হবে সেটা কি করব? যোগ করব কার সাথে? এফওবির সাথে। কার সাথে যোগ করব? এফওবির সাথে। বোঝা গেল? ভেসেলে যে যদি নিয়ে আসিস তাহলে তো কিছু খরচাপাতি করতে হবে। ভেসেলে নিয়ে আসতে যে টাকাটা খরচা হবে সেই টাকাটা এফওবির সাথে যোগ করবি। বুঝা গেল? ঠিক আছে? ব্র্যাকেটে লিখে দিই আমরা, ব্র্যাকেটে লিখে দিই অ্যাকচুয়াল কস্ট ইজ গিভেন। এই যে এখন যে নোটটা লিখিয়ে দিচ্ছি, শুনলি তো? এখন যে নোটটা লিখে দিচ্ছি এটা হচ্ছে মোটামুটি, এখন তো করে রাখলি, অঙ্কটার মতো করেই ফেলবি। পরীক্ষার আগের দিন রাতে শুধু নোট বলি চলে যেতে হবে, অঙ্ক দেখে যেতে হবে। এই নোট দেখে চলে গেলে অঙ্ক করে ফেলতে হবে। যাই কোশ্চেন সেট করুক এর মধ্যে, এর বাইরে কোনো পয়েন্ট তুলবে না। এর মধ্যেই পয়েন্ট থাকবে। সবাই প্রতি বছরই যারা পড়ে এই নোটটা ফোকাস করে চলে। আর কি দেখতে হবে? এই নোট, এই নোটের মধ্যে সব লেখা আছে। কি বললাম? যদি ভেসেলে করে মালটা নিয়ে আসিস, তাহলে ভেসেলে করে মাল নিয়ে আসতে কোনো খরচা হবে তো? যত টাকা খরচা হবে সেই খরচাটা এফওবির সাথে যুক্ত করবি। ঠিক আছে তো? আচ্ছা। যদি তুই তুই কখন যোগ করতে পারবি? তুই যদি জানিস এত টাকা খরচা হয়েছে। দেখো, তুই জানিসই না কত টাকা খরচা হয়েছে। এবার দেখ, ঠিক তার নিচে লিখবো 20% অফ এফওবি। এফওবির 20%। কখন এটা করব? যদি অ্যাকচুয়াল কস্ট জানা না থাকে। কি বললাম বুঝতে পারছো? অ্যাকচুয়াল কস্ট যদি জানা না থাকে, অ্যাকচুয়াল কস্ট ইজ নট গিভেন। তাহলে অ্যাকচুয়াল কস্ট কখন এফওবির সঙ্গে যোগ করব? যদি জানা থাকে জাহাজে করে আনতে কত খরচা, জানা থাকে তখন যোগ করবি এত টাকা খরচা। আর যদি জানা না থাকে কত টাকা খরচা হচ্ছে, তখন এফওবি 20% চাপাতে হবে। এই হলো ভেসেলে করে আনলে। ঠিক আছে তো? এবার যদি এয়ারে করে আনি, ঠিক আছে, এয়ারে করে আনি, লেখ অ্যাকচুয়াল কস্ট ইজ গিভেন। এয়ারটাই দেয় পরীক্ষায়, বুঝছো? ভেসেল খুব একটা দেয় না, এয়ারটাই দেয়। অ্যাকচুয়াল কস্ট ইজ গিভেন। অ্যাকচুয়াল কস্ট ইজ গিভেন লেখ
lower of like lower of actual cost or 20% of FOB or 20% of FOB কি লিখলাম দেখেছিস তো? যদি তুই এয়ার ফ্লাইটে করে মালটা নিয়ে আসিস তাহলে কি হবে? লোয়ার হবে। কার মধ্যে লোয়ার? ওই ফ্লাইটে করে নিয়ে আসতে একটা খরচা হবে। সেই খরচাটা আর 20% অফ FOB দুটোর মধ্যে যেটা ছোট সেটাকেই বহন করা হবে, সেটাকেই কনসিডার করা হবে। ঠিক আছে তো? স্যার যদি অ্যাকচুয়াল কস্ট ইজ নট গিভেন, এবার লেখ, নিচে লেখ, হেডিং দে, অ্যাকচুয়াল কস্ট ইজ নট গিভেন। যদি অ্যাকচুয়াল কস্ট বলে না দেয় সেক্ষেত্রে কি হবে? 20% অফ FOB। 20% অফ FOB যদি অ্যাকচুয়াল কস্ট বলে না দেয় তখন কি করতে হবে? 20% অফ FOB। এটা তোকে কি লেখালাম বল? ট্রান্সপোর্টেশন কস্ট। ঠিক আছে তো? দুটো খরচা হয়, একটা ট্রান্সপোর্টেশন, একটা ইন্স্যুরেন্স। বুঝতে পারলি? ইন্স্যুরেন্স করতে হয় মানে দেখ, ইন্স্যুরেন্স কেন করে? এই যে যখন বাইরে থেকে বিদেশ থেকে যখন প্রোডাক্টটা নিয়ে আসবে এত টাকা দেখবি, অনেক অনেক বড় দামি প্রোডাক্ট আসে, ইন্স্যুরেন্স করা হয়। মালটা যদি নষ্ট হয়ে যায় এই জন্য ইন্স্যুরেন্স করতে হয়। ঠিক আছে তো? এই ইন্স্যুরেন্স খরচাটাও এর মধ্যে নিতে হবে। লাইক ইন্স্যুরেন্স কস্ট আপ টু ইন্ডিয়া, এরপর হেডিং দে, ইন্স্যুরেন্স কস্ট আপ টু ইন্ডিয়া। লিখবো লাইক ইন্স্যুরেন্স কস্ট আপ টু ইন্ডিয়া। এরপরে লেখ ইন্স্যুরেন্স কস্ট আপ টু ইন্ডিয়া। লিখেছিস ইন্স্যুরেন্স কস্ট আপ টু ইন্ডিয়া? লেখ। এবার ইন্স্যুরেন্স কস্ট কি লিখবো? লেখ ভেসেল, VE, ঠিক আছে, SSEL, ভেসেল কমা এয়ার। মানে আমি এটাই লিখতে চাইলাম, তুই এই যে ইন্স্যুরেন্স খরচার কথা বলছি না, এই যে খরচাটা করছি এটা তুই মানে বাইরে থেকে যে মালটা নিয়ে আসিস সেটা জাহাজেও নিয়ে আসতে পারিস, আবার ফ্লাইটেও নিয়ে আসতে পারিস, ভেসেলও নিয়ে আসতে পারিস, এয়ারেও নিয়ে আসতে পারিস। কি হবে এটা? এটা হবে অ্যাকচুয়াল কস্ট, লেখ অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্ট ইজ গিভেন। দেখা গেল ইন্স্যুরেন্স কত খরচা করে সেটা জানিস, তুই জানিস সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে অ্যান্সারটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট, বুঝতে পারলি? তুই ধর বিদেশ থেকে কোনো প্রোডাক্টটা নিয়ে আসছিস, সেটা এয়ারেও নিয়ে আসতে পারিস আর ভেসেলেও নিয়ে আসতে পারিস। ঠিক আছে? এবার কোন খরচার কথা বলা হচ্ছে? এখানে ইন্স্যুরেন্স খরচার কথা বলা হচ্ছে। তুই জানিস, তুই যদি জানিস যে না এত টাকা খরচা হচ্ছে সেই টাকাটা নেবো। যদি জানা না থাকে, সেক্ষেত্রে কি হবে? Like actual cost is not given. Like 1.125% of FOB. কি লিখলাম? 1.125% of FOB। সেক্ষেত্রে FOB এর উপর এই পার্সেন্টেজটা চাপাতে হবে। তাহলে আমি তোকে কিছুক্ষণ আগে বোঝালাম ট্রান্সপোর্টেশন কস্ট, আর এবার বোঝালাম কি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কস্ট, স্যার ইন্স্যুরেন্স কস্ট কবে? আমার দেশে মাল চলে আসার পর না, আমার দেশে মাল আসা অবধি ইন্স্যুরেন্স। ঠিক আছে তো? ঠিক আছে তো? ইন্স্যুরেন্স কস্ট আপ টু ইন্ডিয়া। এখানে বললাম ভেসেল বা এয়ারে যদি তুই মালটা নিয়ে আসিস, যাতে করেই মালটা নিয়ে আসিস, যদি তোর ইন্স্যুরেন্স খরচা জানা থাকে তাহলে নিয়মটা কি, আর যদি খরচা জানা না থাকে তাহলে নিয়মটা কি, এই বলে দিলাম। নেক্সট নোট লেখ, একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট স্টার মেরে রাখ। লেখ ল্যান্ডিং চার্জেস, লেখ ল্যান্ডিং চার্জেস, লেখ নট টু বি অ্যাডেড, নট টু বি অ্যাডেড, ঠিক আছে, নট টু বি অ্যাডেড, নট টু বি অ্যাডেড বাই ভার্চু, VIRTUE, by virtue
of amendment right, not to be added by virtue of amendment in custom valuation rules in custom valuation rules in customs valuation rules ঠিক আছে ভাইট সার্কুলার ডেটেড ভাইট সার্কুলার ডেটেড ভাইট সার্কুলার ডেটেড 26/9/2017 এটা কি বলতে চাইছে যদি তোর পরীক্ষার কোশ্চেনে ল্যান্ডিং চার্জেস দেয় ওটা তুই নিবি না ঠিক আছে ল্যান্ডিং চার্জেস তুই নিবি না এটা নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে কথাটা বলেছে ল্যান্ডিং চার্জ দিলে নিতে নেই ঠিক আছে অনেক বইতে এটা নিয়েছে বাট এটা নেওয়া উচিত নয় নতুন রুল বলছে এটা নিতে নেই ল্যান্ডিং চার্জেস ফ্রি অন বোর্ড ওই তো ওখানে বলে দিল কি মানে এফওবির মধ্যে এই আইটেমগুলো আসবে এই প্রথমে যে লেখালাম এই আইটেমগুলো আসবে এফওবি এইভাবে বের করতে এফওবি নেক্সট পয়েন্ট লেখ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা লেখ রেট অফ ডিউটি will be taken rate of duty will be taken ঠিক আছে rate of duty will be taken latter of the following latter of the following ঠিক আছে রেট অফ ডিউটি কোন রেট অফ ডিউটি উইল বি টেকেন কোন রেট অফ ডিউটিটা নেব যেটা পরে থাকবে ঠিক আছে কি পরে থাকবে সব লিখে দিচ্ছি লেখাগুলো লিখছি লিখবি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টিকুলার এই নোটটা লেখ বিল অফ এন্ট্রি ফাইল লেখ বিল অফ এন্ট্রি লেখ বিল অফ এন্ট্রি ফাইল ঠিক আছে অ্যান্ড ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড অ্যান্ড ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড ফাইল ঠিক আছে ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড ফাইল এখানে কি বলতে চাইছে বলছে ভালো করে শুনবি এখানে ওরা যখন পরীক্ষায় কোশ্চেন সেট করবে এরকম কোশ্চেন দেবে বিল অফ এন্ট্রি ফাইল ঠিক আছে বিল মানে বিলটা এন্ট্রি হয়েছে একটা দিন ঠিক আছে তো আর আমার দেশে মালটা এন্ট্রি হচ্ছে একটা দিনে ঠিক আছে দুটো দিনেরই তোকে ডিউটি দিয়ে দেবে বুঝতে পারছি কি বলে ভালো করে শুনে নে ভালো করে বোঝ ব্যাপারটা ওরা তোকে এই তারিখের এই যে বিল অফ এন্ট্রি ফাইল এটা একটা তারিখ ঠিক আছে এই তারিখের ডিউটি বলে দেবে এত পার্সেন্ট ডিউটি ছিল আবার এই তারিখের না একটা ডিউটি বলে দেবে এত পার্সেন্ট ডিউটি বলে দেবে প্রশ্ন হলো কোন পার্সেন্টেজের ডিউটিটা নেবে যেটা লাস্টে লেখা যেই ডেটটা লাস্টে লেখা থাকে বুঝতে পারলি কি বুঝতে পারলি আবার বলতে দেখ লাইনটা পড় এই গ্রিন কালারে হাইলাইট করলাম বিল অফ এন্ট্রি ফাইল মানে যেদিন এন্ট্রিটা হচ্ছে বিল অফ এন্ট্রি যেদিন হচ্ছে যেই দিন বিল অফ এন্ট্রিটা ফাইল করা হয়েছে আর যেই দিন আমার দেশে মালটা এসছে বলছে কি ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড আমার দেশে তো মাল এসছে তাহলে এন্ট্রি করা হয়েছে তো ওই দুটো ডেটের মধ্যে যেই ডেটটা আগে হবে সেই ডেটের সরি যেই ডেটটা পরে হবে ল্যাটার বলছে না পরে হবে যেই ডেটটা পরে হবে তার ডিউটি ডেটটা দিতে হবে অঙ্ক করলে বুঝি যাবে ঠিক আছে তো Prakash Collage. নেক্সট কি বলেছে লেখ এই জিনিসটা বললাম কি এটা অ্যারো দিয়ে লিখে রাখ এটা যে গুডস এন্টার্ড ফর হোম কনজাম্পশন গুডস এন্টার্ড ফর হোম কনজাম্পশন এটা লিখলাম কি গুডস এন্টার্ড ফর হোম কনজাম্পশন
এরপর লেখ গুডস ক্লিয়ার্ড ফর আ ওয়ার হাউস। গুডস ক্লিয়ার্ড ফর আ ওয়ার হাউস। গুডস ক্লিয়ার্ড ফর আ ওয়ার হাউস। আগেরটা লিখলাম কি গুডস এন্টার্ড ফর হোম কনজাম্পশন, ঠিক আছে। আরেকবার বলছি গুডস ক্লিয়ার্ড ফর আ ওয়ার হাউস। এর রুলটা কি বলছে, লেখ ডেট অফ ফাইলিং অফ বিল অফ এন্ট্রি, date of filing of bill of entry for home consumption. নোট লিখতে হবে এক্সচেঞ্জ রেট, লাইক এক্সচেঞ্জ রেট ফর ইম্পোর্টেড গুডস, লাইক এক্সচেঞ্জ রেট ফর ইম্পোর্টেড গুডস। ধর বিদেশ থেকে আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছি, সেই প্রোডাক্টটার দাম ধর $100, ঠিক আছে তো, $100, প্রোডাক্টের দাম ধর $100। এবার ওই ডলারের যে এক্সচেঞ্জ রেটটা, এক্সচেঞ্জ রেট কি হবে, বলি স্যার কেন $1 দাম ধরুন এখন কত 84-85 টাকা চলছে। এটা কে বলেছে $1 দাম 84-85 টাকা, কে বলেছে, কার নিয়ম অনুযায়ী 84-85 টাকা? দুজনের হয়, একটা আরবিআই হয়, একটা সিবিআইসি হয়। আরবিআই এখানে গ্রহণযোগ্যতা হবে না, আরবিআই রেট নিলে হবে না, এখানে নিতে হবে সিবিআইসি কোন রেট বলছে। কি বললাম, সিবিআইসি যেই রেট বলবে সেই রেট নিতে। আরবিআই ওরা পরীক্ষার হলে তোকে দুটো রেট বলে দেবে, পরীক্ষার হলে তোকে দুটো রেট বলে দেবে, একটা আরবিআই রেট বলে দেবে, একটা সিবিআইসি রেট বলে দেবে। আরবিআই রেট নিলে করা যাবে না। সিবিআইসি ফুল ফর্ম কি, সেন্ট্রাল বোর্ড ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমের রেটটা নিতে হবে, ঠিক আছে। তাহলে এক্সচেঞ্জ রেট ফর ইম্পোর্টেড গুডস কি লিখবি, ইন কেস অফ, লেখ ইন কেস অফ imports, in case of imports, rate of exchange of the CBIC, rate of exchange of the CBIC, সিবিআইসিটাকে না বক্স করে রাখ, সিবিআইসিটাকে বক্স করে রাখ, সিবিআইসি as in force on the date, as in force on the date, as in force on the date of submission, date of submission, লিখলাম ইন কেস অফ imports, ঠিক আছে, রেটস, ঠিক আছে, রেট অফ এক্সচেঞ্জ অফ দ্য সিবিআইসি অ্যাজ ইন ফোর্স অন দ্য ডেট অফ সাবমিশন অফ বিল অফ এন্ট্রি ইজ প্রেজেন্টেড is applicable. Presented is applicable. ঠিক আছে তো, এখানে এক্সচেঞ্জ রেট, কোন এক্সচেঞ্জ রেট নিতে হবে, কি বললাম, কার এক্সচেঞ্জ রেটটা নিতে হবে, সিবিআইসি রেটটা নিতে হবে, সিবিআইসি যে রেটটা বলবো সেই রেটটা নিতে হবে। বলছে ইন কেস অফ ইম্পোর্ট, ঠিক আছে, বলছে ইন কেস অফ ইম্পোর্টস রেট অফ এক্সচেঞ্জ of the CBIC as in force on the date of submission of bill of entry, ঠিক আছে, is presented is applicable। এবার এখানে দুটো জিনিসকে হাইলাইট বা বক্স করে দেয়, এক তো সিবিআইসি,
আর একটা হচ্ছে বিল অফ এন্ট্রি। একটা হচ্ছে সিবিআইসি আর একটা হচ্ছে বিল অফ এন্ট্রি। Like for the conversion, like for the conversion of the value, 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 for the conversion of the value in foreign currency, in foreign currency to Indian currency, to Indian currency. ফরেন কারেন্সি কি ছিল? সাপোজ ধর ডলার ছিল, ব্যাকে দিলাম ডলার, ডলারের সাইন দিলাম ডলার, টু ইন্ডিয়ান রুপিস, বুঝতে পারলি তো? ডলার থেকে ইন্ডিয়ান রুপিস। তো বলছে ফর দ্য কনভার্সন অফ দ্য ভ্যালু, মানে তোর তোকে তো প্রোডাক্টটা কিনছিস ডলারে, এবার ওটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করবি, এটাই লিখছি। ফর দ্য কনভার্সন অফ দ্য ভ্যালু ইন ফরেন কারেন্সি টু ইন্ডিয়ান কারেন্সি, ঠিক আছে? দ্য এক্সচেঞ্জ রেট উইল বি ডিক্লেয়ার্ড, দ্য এক্সচেঞ্জ রেট, the exchange rate will be declared the exchange rate will be declared by CBIC, by CBIC, full stop. Rate announced, rate announced by RBI, rate announced by RBI, or rate, or rate charged, or rate charged by the bank is immaterial. ঠিক আছে তো? সিবিআইসি যেই রেটটা দেবে সেই রেটটাই মেইন। আরবিআই কি রেট বললো, ব্যাংক কি রেট বললো, ওটা কোনো ম্যাটার করে না, ওটা ইমম্যাটেরিয়াল। ঠিক আছে তো? এই গেল নিয়ম, শেষ। এবার আমরা অঙ্কে চলে আসবো। 4 নম্বর অঙ্কটা করাচ্ছি, পেজ নাম্বার 166। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে মিস্টার এস চৌধুরী ইম্পোর্টেড গুডস ফ্রম ইউএসএ, মানে বলতে কি বলতে চাইছে, মিস্টার এস চৌধুরী ও গুডস ইম্পোর্ট করছে কোথা থেকে, মানে কোথা থেকে গুডসটা নিয়ে আসছে? ইউএসএ থেকে গুডস নিয়ে আসছে। ভ্যালু অফ গুডস $10,000 থেকে, এখানে কি দিয়ে সাইনটা কি দেখি, ডলার, দেখ গুডসটার দাম হচ্ছে $10,000। ফ্রেট পেইড, ফ্রেট মানে বুঝছো, ফ্রেট পেইড হচ্ছে মানে, ফ্রেট পেইড মানে বুঝতে পারছিস তো? এবার ধর ওখান থেকে গুডসটা নিয়ে আসছে, ও কিসে নিয়ে আসতে পারে? ওখান থেকে যে গুডসটা ভারতে নিয়ে আসবে সেটা কিসে নিয়ে আসতে পারে? সে জাহাজেও নিয়ে আসতে পারে, আবার ফ্লাইটেও নিয়ে আসতে পারে। ও কিসে নিয়ে আসছে? ফ্লাইটে। খরচা হচ্ছে কত? $2,500। ঠিক আছে তো? ইন্স্যুরেন্স চার্জেস আর অ্যাকচুয়ালি পেড বাট ডিটেলস আর নট অ্যাভেলেবল। বলছে ইন্স্যুরেন্স তো খরচা, দেখ বাইরে থেকে মাল নিয়ে আসছে, ইন্স্যুরেন্স তো করতে হবে, ইন্স্যুরেন্স করছে, কিন্তু ডিটেলসটা তোর কাছে অ্যাভেলেবেল নেই, মানে ইনফরমেশন তোর কাছে অ্যাভেলেবেল নেই। ইন্স্যুরেন্স খরচা হয়েছে, ইনফরমেশন জানা নেই। আমি লিখেছিলাম, নোট লিখেছিলাম, ইন্স্যুরেন্স জানা না থাকলে কি করতে হয়। ঠিক আছে তো? মনে রাখতে হবে, এগুলো কিন্তু তোকে বলবে না, পার্সেন্টেজ কিন্তু তোকে বলে দেবে না, তোকে মনে রাখতে হবে। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস পেড আউটসাইড ইন্ডিয়া, দেখ কি বলেছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জ কোথায় হচ্ছে? ভারতের বাইরে। তাহলে এটা তো নেবো, এভাবে সাথে যোগ করতে হয়, শিখিয়েছিলাম।
ট্রান্সপোর্টেশন চার্জেস ফ্রম ইন্ডিয়ান এয়ারপোর্ট টু ফ্যাক্টরি, এটা নেবো না। কোথায় হচ্ছে? ইন্ডিয়ান এয়ারপোর্ট টু ফ্যাক্টরি, এটা নেবো না। বুঝিয়েছি সমস্ত নিয়ম, নিয়ম বুঝিয়েছি। ডেট অফ প্রেজেন্টেশন অফ বিল অফ এন্ট্রি, দেখ বিল অফ এন্ট্রি ডেট দিয়েছে কবে, দেখিস তো? বিল অফ এন্ট্রি ডেট দিয়েছে 24/2/22, ঠিক আছে তো? বিল অফ এন্ট্রির ডেট দিয়েছে, আর যেদিন বিল অফ এন্ট্রির ডেট দিয়েছে সেই দিন বিসিডি ছিল কত? বিসিডি ছিল 20, পরে বলবো বিসিডি মানে কি। বিসিডি মানে বেসিক কাস্টম ডিউটি। বিদেশ থেকে যখন মাল নিয়ে আসি তোরা এখন বেসিক একটা টাকা নেবে, বেসিক একটা ডিউটি নেবে, ওটাকে বলি বিসিডি, বেসিক কাস্টম ডিউটি। তাহলে যেদিন বিল অফ এন্ট্রির যে ডেটটা দিয়েছে সেই ডেটে বিসিডি ছিল কত? 20%, ঠিক আছে? আর ওই দিন তোর এক্সচেঞ্জ রেট কত ছিল? ওই দিন এক্সচেঞ্জ রেট কত ছিল? ওই দিন এক্সচেঞ্জ রেট দেখ, দেখেছিস ভালো করে একটু ঠান্ডা মাথায় ভাব, কি বলছে এক্সচেঞ্জ, এখানে আরবিআই লিখেছে, কি লিখেছে? সিবিআইসি। সিবিআইসি রেট ছিল 71 টাকা। এখন তুই বাড়িতে এখন হুট করে ফোন নিয়ে বসিস না, স্যার আজকে তো এক্সচেঞ্জের 71 টাকা নিয়ে $1, তোকে যেটা বলে সেটাই করতে হবে। এখন কি চলছে সেটা নিতে তাকে লাভ নেই, যেটা বলে সেটাই করতে হবে। ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড, আমি নোটে বলছিলাম কিছুক্ষণ আগে, কি বলেছিলাম বল, মনে করার চেষ্টা কর। বিল অফ এন্ট্রি আর হচ্ছে এন্ট্রি ইনওয়ার্ড। এন্ট্রি ইনওয়ার্ডের ডেট কত হচ্ছে? 3/3/22, ঠিক আছে? ওই দিন বিসিডি কত ছিল? বিসিডি ছিল 18%, আর এক্সচেঞ্জ রেট কত করে বলছে? 69 টাকা করে। আইজিএসটি, আইজিএসটি বলছে 12% অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জেবল 10%, কম্পিউট অ্যাসেবল ভ্যালু অ্যান্ড কাস্টম ডিউটি পেবেল বাই মিস্টার চৌধুরী, ঠিক আছে? তাহলে দাগ কাট, লেখ উপরে হেডিং দে, লেখ কত নম্বর অঙ্ক? 4 নম্বর। লেখ উপরে লেখ কম্পিউটেশন অফ অ্যাসেসেবল ভ্যালু, লেখ কম্পিউটেশন অফ অ্যাসেসেবল ভ্যালু। কম্পিউটেশন অফ অ্যাসেসেবল ভ্যালু অ্যান্ড কাস্টম ডিউটি পেবেল। কাস্টম ডিউটি পেবেল বাই মিস্টার চৌধুরী। ঠিক আছে তো? এবার এক একটা করে তোকে বলতে হবে। প্রথমে কি ছিল? প্রথমে কি ছিল বল? ভ্যালু অফ দ্য গুডস, তাই তো? কি লেখা ছিল বল? ভ্যালু অফ দ্য গুডস $10,000। লেখ এখানে না, এখানে ভালো করে শুনবি, এখানে অ্যামাউন্ট লিখবি, রুপিস লিখিস না, হ্যাঁ? অ্যামাউন্ট লিখ, রুপিস লিখিস না। কেন রুপিস লিখবো না? আশা করি বুঝতে পারবি, বললেই বুঝতে পারবি। লেখ ভ্যালু অফ গুডস কত বলে? ভ্যালু অফ গুডস বল। $10,000 তো? এই দেখ কেমন লিখছি, যে ডলার সাইনটা, এই যে $10,000, তাই তো? এটাই তো বলেছিল, $10,000 বলেছিল তো, $10,000 লিখো। ভ্যালু অফ গুডস কত? $10,000। তারপর কি ছিল বল? ডিজাইন, দেখ কি ছিল? ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। আমাদের নোটটা দেখে নে, নোট দেখলেও বুঝতে হবে। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস, দাঁড়া, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জ কার মধ্যে পড়ে? 10(1) এর মধ্যে পড়ে। 10(1) তো দেখ ভালো করে দেখ, 10(1), তার মানে লিখবি প্লাস দিয়ে লিখবি, এখানে প্লাস দিয়ে লিখবি, কি লিখবি? প্লাস দিয়ে অ্যাডজাস্টমেন্ট, কি লেখা ছিল বল? অ্যাডজাস্টমেন্ট Under rule 10(1). 10(1), অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1), লাইক অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1), আন্ডারলাইন কর। আন্ডারলাইন করে কি লিখবি? ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। বুঝতে পারলি তো? দেখ তুই যদি এই কথাটা না লিখতি, অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1), মন কিছু নাম্বার কাটতো, নাম্বার দিয়ে দিত। তুই ডাইরেক্ট যোগ করে দিতি, নাম্বার দিয়ে দিত। কিন্তু এটা করলে তুই তোর ব্যাপারটা আরো ব্যাপারটা ক্লিয়ার হলো, ব্যাপারটা বুঝতে পারলি তো? ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস কত টাকা দিয়েছে? $500. $500, ডলার সাইন দিয়ে লিখবি 500, ঠিক আছে তো? আর কি ছিল? আর কেউ ছিল না? আর কেউ ছিল না। যেটা বেরিয়েছিল তাকে কি বলা হয় বল? এটাকে কি বলা হয় যেটা বেরোলো? তাকে বলা হয় ট্রানজাকশন ভ্যালু বা এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস। যোগ কর,
ডলার সাইন দিয়ে লেখ 10,500 রেখে কি বলা হয় এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস। এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস, ঠিক আছে, এটাকে বলা হয় এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস হয়ে গেল। তারপর কি ছিল দেখ, আর কি ছিল, এবার 10 হবে, ঠিক আছে। এবার কি লিখবো, লেখ যোগ দিয়ে লেখ অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10 10 দুটো খরচাই শিখিয়েছি, তাই তো। একটা ছিল ইন্স্যুরেন্স, আর একটা কি ছিল বল, ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে প্রথমে লেখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এবার প্রথমে লেখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। দেখ বারবার নোট দেখা দেখে করবি, তাহলে কি তোর বুঝতে সুবিধা হবে। আমি বলেছিলাম এই যে ইন্স্যুরেন্স খরচাটা করা হচ্ছে, এটা কোথায় খরচা করা হচ্ছে, ইন্স্যুরেন্স তোর মানে তোর ইন্ডিয়ান পোর্টে আসার পর না আসার আগে, আসার আগে। এবার সেই ইন্স্যুরেন্সের খরচা কিন্তু তুই জানিস না, স্যার জানি না, না জানা থাকলে 1.125% অন এফওবি লেখা ছিল না, দেখ নোটে লেখা ছিল এফওবির ওপর 1.125%। তাহলে $10,500 উপর 1.125% তো হচ্ছে 118.125। কিছু কাটবি না কিন্তু, পুরোটাই লিখবি 118.125। $3 লিখবো। হ্যাঁ 118.125 হয়ে গেল। তারপর কি ছিল বল, তারপর ছিল তোর ট্রান্সপোর্টেশন কস্ট, লেখ ট্রান্সপোর্টেশন কস্ট। ট্রান্সপোর্টেশন কস্ট কি বলেছে বল, ট্রান্সপোর্টেশন কস্ট কিছু বলেনি, আমাদের কি নিয়ম, আমরা কি শিখেছি, অ্যাকচুয়াল কস্ট আর 20% অফ এফওবি হুইচ ওয়ান ইজ লোয়ার, তাই তো। ট্রান্সপোর্টেশন কস্ট এখানে লিখলাম, আন্ডারলাইন করে যদি গিভেন থাকে আর যদি ট্রান্সপোর্টেশন কস্ট বলে দিই অঙ্কে, ট্রান্সপোর্টেশন কস্ট কি বলে দিই অঙ্কে, বলছি দাদা দাদা সব হবে চিন্তা নেই। ট্রান্সপোর্টেশন কস্ট কি বলে দিয়েছে কিনা দেখতে হবে। এই তো ট্রান্সপোর্টেশন কস্ট বলেছে $2,500, সবার প্রথম লাইনে বলেছিল $2,500। ওটাই তো ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন কস্ট লেখ, কি লিখবি, লেখ অ্যাকচুয়াল কস্ট, और কি বলেছিলাম, और 20% of FOB, 20% of FOB whichever is lower। অ্যাকচুয়াল কস্ট কত ছিল বল, $2,500, এখানে লিখলাম $2,500 और 2,500 20% কত হচ্ছে 500, তাই তো। 2,500 20% করলে কত হয় 500, তাই তো। এফওবি 20% লিখবে। আচ্ছা কি লেখা ছিল 20% অফ এফওবি, হ্যাঁ সরি এফওবি 20%, 10,500 20%, 2,100 তাই তো। তাহলে 2,500 আর 2,100 ছোট কোনটা, 2,100 টোটাল করে যেটা বেরোয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু, তাই তো। লেখ অ্যাসেসেবল ভ্যালু, যেটা বেরোয় তাকে বলে অ্যাসেসেবল ভ্যালু। পয়েন্টের কত পুরোটা লিখবো? হ্যাঁ মোটামুটি লিখে রাখ, এটা পুরোটা লেখ, মুছবি না কিন্তু, ক্যালকুলেটর যেটা বেরিয়েছে মুছবি না। কত বেরিয়েছে বলতো, 12718 দাঁড়া 12718 125 এটা বেরোলো। এটা কিসে বেরোলো, ডলারে বেরোলো, তাই তো, বুঝতে পারলি তো ব্যাপারটা। এইবার এই যে অ্যাসেসেবল ভ্যালু ডলারে বেরোলো, কারণ তুই বিদেশ থেকে যখন মাল নিয়ে আসলি, যেই ইন্ডিয়ান পোর্টে আসলো তখন ডলার যেই হলো, এবার ডলারটা অ্যামাউন্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এবার লিখবি অ্যাসেসেবল ভ্যালু, তারপরে লাইন আবার লিখবি অ্যাসেসেবল ভ্যালু, ব্র্যাকেটে লিখবি রুপিস, বুঝতে পারলি তো। এবার রুপিসে হবে, কত হবে, কত ছিল বল, এইটা গুণ করবো 12,718.125 71 দ্বিগুণ হবে। ইন্টু কত দিয়ে গুণ হবে একটু দেখে নিই, আমাদের কি কি ছিল, রেট কটা ছিল বল, একটা রেট 71 ছিল, একটা 69 ছিল আমাদের, যেটা ছোট সেটা লিখবো। না এবার রুলটা দেখে না, আমাদের কি রুল লেখা ছিল, কোনটা নিতে হতো,
যেটা পরে আসে যেটা পরে আসবে দাঁড়া, এক্সচেঞ্জ রেট কি বলেছিল? এক্সচেঞ্জ রেট ফর ইম্পোর্টেড গুডস ইন কেস অফ ইম্পোর্ট গুডস অফ এক্সচেঞ্জ অফ দ্য সিবিআইসি as in force on the date of submission of bill of entry. Bill of entry is presented is applicable. Bill of entry rate কি ছিল? বিল অফ এন্ট্রি রেট কি ছিল? দেখ, বিল অফ এন্ট্রি রেট ছিল 71 টাকা, তাই তো? বিল অফ এন্ট্রি, যে বিল অফ এন্ট্রি ডেট ছিল 24/2/22, ওই দিন রেট কত ছিল? 71 টাকা। তাহলে 71 টাকা নেবে। কারণটা বোঝ, ভালো করে পড়, যদি অসুবিধা হয় পড়। এখানে কি লিখে দেখ, এই যে আমি হাইলাইট করে দিচ্ছি, দেখ কোথায় লেখা ছিল, দেখ এক্সচেঞ্জ রেট, দেখ ভালো করে দেখ কোথায় লেখা ছিল, এক্সচেঞ্জ রেট ফর ইম্পোর্টেড গুডস। আমি যখন বিদেশ থেকে গুড নিয়ে আসবো তখন কোন এক্সচেঞ্জ রেটটাকে ধরা উচিত, কোন এক্সচেঞ্জ রেট। এখানে তোমাকে এক্সচেঞ্জ রেট দুটো দিয়েছে, কোন রেটটা ধরা উচিত, কি লেখা ছিল দেখ না, পুরো হাইলাইট করা আছে ব্যাপারগুলো। বলছে বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রি। এবার কোশ্চেনের দিকে তার কিছু দেখাতে হবে না, বিল অফ এন্ট্রি রেট কি ছিল, বিল অফ এন্ট্রির এক্সচেঞ্জ রেট কি আছে বল? বিল অফ এন্ট্রির এক্সচেঞ্জ 71, তাই 71 হবে। 69 এর প্রশ্নই নেই, 69 অন্য ছিল, ওটা ডিউটি ছিল, ওটা ডিউটি লেখা ছিল, ঠিক আছে তো? তাহলে কত বললাম, এখানে 71 করতে হবে, কর, এর সঙ্গে 71 গুণ কর, দেখ কত বেরোচ্ছে। না তাহলে এই ব্যাপারটা এই যে বিল অফ এন্ট্রি যেটা ফিল করেছি আর হচ্ছে ডেট অফ এন্ট্রি ইনভার্ট, ওটা ছিল ডিউটি, ভালো করে দেখ, রেট অফ ডিউটি লেখা, আচ্ছা এটা ছিল পড়ছি, রেট অফ ডিউটি, ওটা ডিউটি লেখা ছিল, ভালো করে পড়তে হবে ওখানটায়, রেট অফ ডিউটি লেখা ছিল। আচ্ছা, অ্যাসেসেবল ভ্যালু কত বললাম বল, অ্যাসেসেবল ভ্যালু এই দুটোর সঙ্গে গুণ কর, কত হচ্ছে বল? 9029 9029 তারপর 86.875, তো 87 করে দে, রাউন্ডে করে দে, এবার রাউন্ডে করে দে, 902987, বোঝা গেল দাদা অব্দি? তাহলে পরীক্ষায় কিভাবে অঙ্ক করতে বুঝিস তো? ওরা যে ডলারটা দেবে সেই ডলারটা কত অব্দি ডলার নিবি, অ্যাসেসেবল ভ্যালু অব্দি ডলার নিবি, তারপরে তুই অ্যামাউন্টে কনভার্ট করবি, ঠিক আছে তো? এটা হয়ে গেল 902987, অ্যাসেসেবল ভ্যালু হয়ে গেল তো? তার মানে তুই যে বিদেশ থেকে মালটা নিয়ে আসলি, তোর দেশে যে ইন্ডিয়ান এয়ারপোর্টে আসুক বা তোর পোর্টে আসুক, যে মালটা, যে তখন এই মালটা এসে পৌঁছলো, সেই মালটার দাম কত দাঁড়ালো? এইটা দাঁড়ালো। যেই মালটা ওখানে এসে দাঁড়ালো, এবার ওখান থেকে যখন তুই তোর দেশে এন্ট্রি করাচ্ছিস, তো দেশের বাইরে চলে এসছে, তোর দরজার বাইরে চলে এসছে, বুঝতে পারলি তো, পোর্টের বাইরে চলে এসছে। এবার ওখান থেকে যখন তুই দেশে নিয়ে ঢুকতে যাচ্ছিস মালটা, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে দাও, ডিউটি দাও, ডিউটি দাও। মানে ডিউটি দেবো না, তাহলে মাল ঢোকাতেও দেবো না, ডিউটি দিতে হবে। আর বলে তুমি ডিউটি দিয়ে থাকো তাহলে রসিদ দেখাও, ডিউটি না দিলে তোমাকে মাল ঢোকাতে দেবো না, ঠিক আছে তো? তো এই যে প্রথম যে ডিউটি নেওয়া হয়, সবার প্রথম ডিউটি নেওয়া হয়, তাকে বলে বিসিডি। কি বললাম? বিসিডি, বেসিক কাস্টম ডিউটি। সবার প্রথম যে ডিউটি নেওয়া হয় তাকে বলে বিসিডি, বেসিক কাস্টম ডিউটি। লেখ, এর সঙ্গে যোগ চিহ্ন দিয়ে লেখ, যোগ নিচে লেখ, যোগ দিয়ে লেখ, বেসিক কাস্টম ডিউটি। তোরা যারা অনার্সে পড়িস এই অঙ্কে 10 হবে, 10 নম্বর অঙ্ক দেবে, পুরো 10, এবং লাস্ট অঙ্ক থাকবে বইয়ের, এই মানে কোশ্চেন নাম্বার, বেসিক কাস্টম ডিউটি। এবার দেখ, বেসিক কাস্টম ডিউটি কত পার্সেন্ট বলেছে, দেখ কত পার্সেন্ট বলেছে। ও ওটা বলেছে কি, দেখ বলেছে, দেখ ভালো করে শুনবি, কিন্তু এটা বোঝাচ্ছে বেসিক কাস্টম ডিউটি। বলছে একটা 20% বলেছে আর একটা 18% বলেছে, ঠিক আছে? বলে স্যার কোন পার্সেন্টটা নিতে হয়, ওটাই লেখা ছিল ডিউটি। দেখ ভালো করে দেখ, নোটটা পড়ো, এবার নোটটা পড় ভালো করে, আমি বলেছি কোন নোটটা পড়তে হবে। এই দেখ, এই দেখ লেখা ছিল রেট অফ ডিউটি, লেখা ছিল রেট অফ ডিউটি, ওটা কি ছিল? এক্সচেঞ্জ রেট, আর এটা রেট অফ ডিউটি। এইটা কিন্তু ভাইটাল, এই বছরের পরীক্ষার জন্য খুব ভাইটাল, এই দুটো পয়েন্ট পড়ে যেতেই হবে, ঠিক আছে? রেট অফ ডিউটি উইল বি টেকেন ল্যাটার, রেট অফ ডিউটি কোনটা নেবো? ল্যাটার, পরে যেটা, ঠিক আছে? কি বলেছে কোনটা পরে? বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রি আর ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড, এই দুটোর মধ্যে যেটা পরে হচ্ছে। তাহলে দেখি দুটোর মধ্যে পরে কোনটা হচ্ছে। ডেট অফ এন্ট্রি ইনভার্ট, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? ডেটটা দেখে, পরে মানে ডেটটা দেখতে হবে, পরে মানে ডেট দেখে, প্রথমে 24/2/22 ছিল, তারপর 3/3/22, পরে হচ্ছে 3/3/22, তাহলে হচ্ছে 18%। তাহলে বুঝতে পারলি অঙ্ক কিন্তু কঠিন নয়, কিন্তু জাস্ট তোকে একটু কিছু জিনিস তোকে মাথায় রাখতে হবে। 18%, কার উপর? এই যে টাকাটা ছিল তার উপর 18% চাপা, 902987, এর উপর 18% চাপিয়ে দে, কত হচ্ছে বল?
1,62,738 38, ঠিক আছে পড়তে আসছে ঠিক আছে ঠিক আছে, আর কথা বলিস না। বিসিডি হয়ে গেল, বিসিডি হয়ে গেল, পয়েন্টারটাকে অ্যাডজাস্ট করে দে, হয়ে গেল। বিসিডি হয়ে গেল। এবার দেখ বিসিডি হয়ে গেল তো, হুম। বিসিডি লিখলি, বিসিডির পর কি হয় জানিস তো? তোরা মনে পড়ে ট্যাক্স যখন করছিলাম ফিফথ সেমিস্টারের শুরুতেই, প্রথমে কি করছিলাম মনে করার চেষ্টা কর। প্রথমে একটা ট্যাক্স ক্যালকুলেট করছি, তারপর কি করছিলি, হেলথ অ্যান্ড এডুকেশন শেষ করছিলি, মনে পড়ে? এই যে এইচডব্লিউএস টা কে জানিস তো? এই যে এইচডব্লিউএস, সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। আরে ওই হেলথ অ্যান্ড এডুকেশন শেষেরই ভাই, মানে বুঝলি একই জিনিস। যে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ সেই হচ্ছে সোশ্যাল, কি লেখা সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। তাহলে মনে করা, আমাকে একটু বল, মনে কর তোরা হেলথ অ্যান্ড এডুকেশন শেষ কার উপর করতি? যেটা ট্যাক্স গুলো তার উপর 4% করতাম না? তাহলে এই সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ কার উপর করবো? বিসিডির উপর করতে হবে। মনে থাক, এটা তো মনে রাখতে পারবি, কারণ ওটা ট্যাক্সের ওপর, ট্যাক্সের ওপর 4% চাপাতি, আর এখানে কার উপর চাপাবো? বিসিডির ওপর। বিসিডির ওপর 10% চাপাবি, আর এটা সবসময় 10%ই পাবি। ঠিক আছে তো? লেখ, যোগ দিয়ে লিখবি সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। কার উপর হবে? 162,538, এর উপর কত পার্সেন্ট বললাম বল? 10%। কত হচ্ছে? 16,254। আর কেউ ছিল? দেখ আর কিছু ছিল থাকলে বল। বলছে আইজিএসটি 12%। আইজিএসটি নাম তো শুনেছিস, মনে পড়ে? যখন একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যখন কেনা বেচা হতো, মনে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে কেনা বেচা হয় তখন আইজিএসটি চাপাতে হতো। এখানে তাহলে আইজিএসটি, একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যখন গুডস কিনতাম বা বেচতাম তারপর আইজিএসটি চাপাতো। এই আইজিএসটি কোন আইনের আইজিএসটি ছিল? জিএসটি আইনের আইজিএসটি। আর এখানে যে আইজিএসটির কথা বলছি, এটা কিন্তু জিএসটি আইনের আইজিএসটি না, এটা কাস্টম আইনের আইজিএসটি। তুমি যখন বিদেশ থেকে কোনো মাল ভারতে ঢোকাবে, কি কি নিল? দেখ, বিসিডি নিল। বিদেশ থেকে যখন কোনো মাল দেশে ঢোকাবে তাহলে বিসিডি নিল। এবার বিসিডি যেই নিয়েছে, বিসিডির উপর সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ নিয়েছে। এবার কাস্টম আইনে বলছে আমি আইজিএসটি নেবো। বলছে কেন? তুমি বিদেশ থেকে যে মাল নিয়ে আসলে আইজিএসটি নেবো আমি। মানে এইগুলো সব একটা পার্ট নেয়, অনেক কিছু নেয়। ঠিক আছে তো? তারপর দেখ কি লেখা আছে, লেখ ওটা লেখ, যোগ দিয়ে লেখ আইজিএসটি কত? 12%। যোগ দিয়ে লেখ আইজিএসটি 12%। তাহলে স্যার কার উপর হয় আইজিএসটি? বলে দিচ্ছি তোকে, এই দেখ। বলবো আইজিএসটি কার উপর হয়? দেখ এখানটায় যদি তোর জায়গা থাকে এখানে একটু যোগ করে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এখানে যোগ করতে, এখানে মানে এইচ টা যোগ, এইচডব্লিউএস 3টে যোগ করে কত হচ্ছে দেখ। 10,81,779। 10,81,000, 81,000। 779। 10,81,779 হয়ে গেল। এর সঙ্গে আইজিএসটি যোগ করবো, কত পার্সেন্ট? 12%, তাই তো? এই যে আইজিএসটি কার উপর হয় জানিস তো? এদিক টাকা আইজিএসটি কার উপর হয় জানিস তো? এই যে এইটার উপর, এইটার উপর আইজিএসটি। এই জন্য এটা যোগ করালাম, আর কিছু। 10,81,779 এর উপর কত পার্সেন্ট বলেছে বল? 12%। কর, ক্যালকুলেট কর। 1,29,813। দুটো যোগ কর, দুটো যোগ কর, কত হচ্ছে বল? 12,11,592। 592। এটাকে কি বলে জানিস? এটাকে বলে টোটাল কস্ট অফ ইম্পোর্ট গুডস। টোটাল কস্ট অফ ইম্পোর্টেড গুডস, টোটাল কস্ট অফ ইম্পোর্টেড গুডস। তাহলে তুই বিদেশ থেকে যেই গুডসটা ইম্পোর্ট করেছিস না, বিদেশ থেকে তুই যেই গুডসটা ইম্পোর্ট করেছিস তার কস্ট কত? 12,11,592। বুঝা গেল? আইজিএসটির আগে যেটা বের করলাম ওটা কি হবে? ওটাকে কিছু বলে না, যে সেমনি টোটাল করে রাখছে। মানে তোকে মাথায় রাখতে হবে আইজিএসটি কার উপর হয়, বোঝা গেছে? ঠিক আছে তো? বুঝে গেছিস? এবার তোকে যদি কেউ বলে তুই বিদেশ থেকে এই মালটা কিনে আনার জন্য তুই গভর্নমেন্টকে কত টাকা ডিউটি দিয়েছিস, কাস্টম ডিউটি কত দিয়েছিস, কি করে বলতে পারবি? দেখ, না বলতে পারলে দেখ আমি শিখিয়ে দিচ্ছি, লিখিয়েছিলাম অলরেডি, নোট লেখানো হচ্ছে, দেখ এদিক টাকা। তুই কত টাকা তোর, মানে তুই যে গুডসটা কিনে আনলি তোর গুডসের দাম এখন কত হলো? এখন তোকে যদি বলে তুই যে গুডসটা, এই যে তোর এখন গুডসের দাম এখন এই টাকাটা হচ্ছে, তোর গুডসের দাম এই টাকাটা, এখন গুডসের দাম আছে এই টাকাটা।
ঠিক আছে তো? তো তুই যখন দেশে মালটা ঢোকালি, তুই যখন ভালো করে শুনবি যে এয়ারপোর্ট হোক বা পোর্ট হোক, পোর্ট থেকে যখন মালটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছিস, যখন ছাড়িয়ে নিয়ে গেলি, বিল দেখিয়ে নিয়ে বের করলি, তখন প্রোডাক্টের দাম কত? 12,11,592। কিন্তু যখন তুই পোর্টে ঢোকালি, ডিউটি দেওয়ার আগে তখন কত ছিল দাম? 9,02,987। তাহলে কত টাকা এক্সট্রা পড়লো বুঝতে পারছিস তো? এটা হচ্ছে ডিউটি। বুঝতে পারলি ব্যাপারটা? লেখ, নিচে লেখ কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি ইকুয়াল টু কি করে বের করেছিলাম বল? এবার লিখবি টোটাল কস্ট, লেখ টোটাল কস্ট অফ ইম্পোর্টেড গুডস। ওটা কি মানে অঙ্কটার একদম লাস্টে দাগ? হ্যাঁ, লাস্টে দাগ কেটে টোটাল কস্ট অফ ইম্পোর্টেড গুডস মাইনাস অ্যাসেসেবল ভ্যালু। কত লিখবো? 12,11,592 মাইনাস কত ছিল অ্যাসেসেবল ভ্যালু বল? 9,02,987। বাদ দিয়ে বল কত হচ্ছে? 3,08,505। তাই না? বুঝে গেলি অঙ্কটা? চার একটা অঙ্ক করায়, চারটা হলো তো, তাহলে বুঝতে পারলি তো? 19 অনার্সটা বাড়িয়ে দিলাম, মানে এবার বাড়িতে অঙ্কগুলো করতে পারবি কিন্তু, বুঝতে পারছিস তো? এবার একটা অঙ্ক করায় 2022 জেনারেল অঙ্কটা, বুঝিস তো? চলে আয় 2022 জেনারেলে কোন অঙ্কটা এসেছিল দেখ। 20 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? ইজিলি পারবি অঙ্কটা, দেখ মোটামুটি বুঝতে পারলি অঙ্কটা? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন অ্যাসেসেবল ভ্যালু ফর দ্য পারপাস অফ কাস্টম অ্যাক্ট 1962। আর আমাদের কোন কাস্টম অ্যাক্ট পড়ছি? 1962, ঠিক আছে তো? তো এখানটায় কি বলতে চাইছে? এখানটায় বলতে চাইছে দেখ কি বের করতে বলছে তোকে? অ্যাসেসেবল ভ্যালু বের করতে হবে, তাই তো? অ্যাসেসেবল ভ্যালু বের করতে হবে, বেশ আর কিছু না। তাহলে তোকে মেশিন ইজ ইম্পোর্টেড ফ্রম ইউএসএ, তুই মেশিনটা কোথা থেকে নিয়ে আসছিস? ইউএসএ থেকে মেশিনটা নিয়ে আসছিস। এফওবি ভ্যালু দিয়ে দিয়েছে পুরো সেম আগের মতন। দেখ অঙ্কটা দেখ। এখন তুই বলবি স্যার আপনি আগের অঙ্কটা করলে আগের অঙ্কতে এফওবি ভ্যালু বলে দেয়নি। এদিক শোন, তুই যদি বলি আগের অঙ্কে এফওবি ভ্যালু কোনটা, আরে এই দেখ এদিক তাকা না, এই যেটা ভ্যালু অফ গুডস করলি এটাকে এফওবি ভ্যালু বলে, ওটাকে এফওবি ভ্যালু বলে, বুঝতে পারলি তো? ওটাই এফওবি ভ্যালু। তাহলে এফওবি ভ্যালু, আর আমি যে ফরম্যাটটি ওখানে লেখা ছিল এফওবি ভ্যালু কি করে বের করতে হয়, ওই যা আমরা ছিলই না এখানে, তাই করে দিয়েছি, ওটাকে এফওবি ভ্যালু বলে। ও তার মানে এফওবি ভ্যালু $4,000 বলে দিয়েছে। তারপর এয়ার ফ্রেট মানে বুঝতে পারছিস তো এটা কোনটা বলে? 10-2। এয়ার ফ্রেট মানে 10-2 বলেছে, ঠিক আছে তো? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট চার্জেস এটা কি বলেছে? 10-1, 10-1। এবার তুই কি অ্যাজাম্পশন করবি? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট চার্জেস বলে দেখি এটা দেশে হয়েছে না দেশের বাইরে হয়েছে? দেশেই করি। দেশের বাইরে। দেখ ভালো করে দেখ, এই দেখ ডলার দিয়েছে, ডলার দিয়েছে, $4 দিয়েছে, ডলার যেটা সেটা তো দেশের বাইরে, ঠিক আছে? তার মানে 10-1, তার মানে কোনটা 10-2 আমি পাশে লিখে রাখছি, এটা 10-2, এটা 10-1। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে পেড ইন ইন্ডিয়া এটা আসবে না, বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। ইন্স্যুরেন্স চার্জেস অ্যাকচুয়ালি পেড বাট ডিটেলস আর নট অ্যাভেলেবেল, এটাও 10-2, ঠিক আছে তো? এক্সচেঞ্জ রেট নোটিফাইড বাই সিবিআইসি $80 পার ইউএস ডলার। তাহলে কি খুব কঠিন অঙ্ক দিয়েছে? অঙ্ক কেমন দেয় পরীক্ষায়? এরকমই অঙ্ক দেয়, একদম এরকম অঙ্ক দেয়। তো চ কত নম্বর অঙ্ক? অঙ্কের নাম্বারটা বলতো? হেডিং দেখ কম্পিউটেশন অফ অ্যাসেসেবল ভ্যালু। অ্যামাউন্টের একটা দাগ কাটলেই হয়ে যাবে। অ্যামাউন্টের ওখানে রুপিস লিখবি না কিন্তু, কেন জানিস তো? কারণ দুটো হচ্ছে এখানে, দুটো অ্যামাউন্ট হচ্ছে, একটা রুপিস একটা ডলার। সুতরাং তুই এখানে লিখবি অ্যামাউন্ট লিখবি শুধু, আর কিছু লিখবি না। প্রথমে কি লিখবি বল? এফওবি ভ্যালু। এফওবি কত বলেছিল বল? 4,000। $4,000, তাই তো? এফওবি $4,000 বলেছিল। এর সাথে যোগ করব কি? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল, তাই লেখা ছিল তো? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10-1। কি ছিল? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট চার্জেস
যা 10-1 এর একটাই আইটেম ছিল দেখতো, ডিজাইন দুটো বলেছে একটা আছে অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। কত টাকা বলেছিল? 115 $। দুটো বলেছিল? ওটা ইন্ডিয়ান ওটা আছে কোনটা? দেখুন একটা নেক্সট তাতে আমি বললাম 10-1 এর কটা? 10-1 এ একটাই বলেছে, 10-1 এর একটাই বলেছে। হয়ে গেল, যোগ করে দে। কত হলো? $4115। এটাকে কি বলে দেখ, লেখা ছিল এফওবি অ্যাজ পার কাস্টম ল, তাই লেখা ছিল তো, এফওবি অ্যাজ পার কাস্টম ল। এর সাথে যোগ করবো কি? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2). ঠিক আছে তো? প্রথমে লেখ ট্রান্সপোর্টেশন চার্জেস, লেখ আন্ডারলাইন করে নাও। কি ছিল? অ্যাকচুয়াল কস্ট or 20% of FOB whichever is lower। দেখ তো অ্যাকচুয়াল কস্ট কত বলেছিল? $1000, তাই তো? $1000 or 20% of FOB, FOB 20% করতে হবে 830 4000, তাই তো? FOB ছিল 4000, 4000 হ্যাঁ। 830 FOB কত ছিল? FOB ছিল 4115, তাই তো? 4115 উপর 20%। তাহলে 1000 আর এটা করে 823 হয়ে যায়, তাই তো? এই দুটো ছোট কোনটা? 823। আরেকটা কি ছিল? ট্রান্সপোর্টেশন ছিল, আরেকটা ছিল বল। ইন্স্যুরেন্স 1.125% হয় জানা না থাকলে। কার উপর? এফওবির ওপর। তাহলে এফওবি ছিল 4115 ইন্টু 1.125% করে দেখ কত বেরোচ্ছে। $46.293 আর লিখলাম না। যোগ করে দে, শেষ। $4984.29 $4984.29। আচ্ছা থ্রিও আছে, ওটাও দিয়ে দিই। ঠিক আছে, লেখ যোগ যেটা বেরোলো তাকে বলে অ্যাসেসেবল ভ্যালু ইন ডলার। ঠিক আছে, এবার রুপিসে কনভার্ট করতে হবে, লেখ অ্যাসেসেবল ভ্যালু ইন রুপিস কত হবে? 4984.29। ডলার কত করেছিল বল? $1? 80 হ্যাঁ, 80 দিয়ে গুণ করে দে। এগুলা 98,700 দিয়ে পেয়ে নিচ্ছি 0.44 এই বেরোলো, গুণ করে বেরোলো 3,98,743। কি বুঝলি? বোঝা গেল অঙ্কটা? সোজাই ছিল অঙ্কটা। বলছে মেসার্স ইমপেক্স লিমিটেড ইম্পোর্টেড গুডস ফ্রম ইউএসএ, ইউএসএ থেকে গুডস ইম্পোর্ট করেছে। এফওবি ভ্যালু দেখিস তো, দেখিস কোশ্চেন কি এফওবি ভ্যালু দিয়ে দিয়েছে কত? দেখ বলেছে $1000। কি বলেছে? $1000।
ইন্স্যুরেন্স বলে দিয়েছে, ফ্রেড বলে দিয়েছে। এবার দেখ ডিজাইনিং চার্জেস মানে কি, এটাকে 10(1) এর মধ্যে পড়ছে, বুঝিস তো? 10(1) ডিজাইনিং চার্জেস 10(1). তাহলে চ অঙ্কটা আরম্ভ করে নিচে পারা যাবে কি? বুঝতে পারলি তো অঙ্কটা? কিছু নেই অঙ্কর মধ্যে। চ করে দিচ্ছি, চ অঙ্কটা আরম্ভ করি। লেখ প্রথমে লিখি ক্যালকুলেশন অফ অ্যাসেসেবল ভ্যালু। লেখ ক্যালকুলেশন অফ অ্যাসেসেবল ভ্যালু। ক্যালকুলেশন অফ অ্যাসেসেবল ভ্যালু, ঠিক আছে তো? রুপিসের দাগ কাট, মানে অ্যামাউন্টের দাগ কাট, রুপিস না। এখানে লিখবো অ্যামাউন্ট। প্রথমে কি লিখবো? লেখ এফওবি ভ্যালু। লেখ এফওবি ভ্যালু কত বলেছিল বল? কত বলেছিল এফওবি ভ্যালু বল? হ্যাঁ, $1000। এখানে লেখ সাইন দিয়ে লিখবি $1000, ঠিক আছে তো? তারপর কি বলেছে দেখ, কোশ্চেন পড়তে হবে তোকে। ঠিক আছে তো, $1000 লিখে দিলাম। এফওবি ভ্যালু কত লিখলাম? $1000। এবার এর সাথে কি যোগ করবো? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1). যোগ দিয়ে লেখ অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1), তাই তো? যোগ দিয়ে লেখ অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1). আন্ডার রুল 10(1) মনে হচ্ছে তো? 10(1). 10(1) বেসিক্যালি অনার্সেই দেয়, জেনারেল দেয়। অনার্সে কোন আইটেমটা দেয়? এই 4টে আইটেম তো হয়, তার মধ্যে কোন আইটেমটা বললাম? সবচেয়ে বেশি দেয় ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস, তাই তো? দেখ এখানে আছে ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চার্জেস। কোশ্চেন পড়, কোশ্চেন পড়। ডিজাইনিং চার্জেস পেড ইন ইউএসএ। ভালো করে শুনছিস তো? গল্পটা বুঝিস কিন্তু মনে রাখবি কিছু কিছু জিনিস। খরচা কোথায় খরচা করলে নেবে? ফরেন। ফরেনের খরচাটাই নেব, দেশের মধ্যে খরচা করলে নিবি না, ঠিক আছে তো? এই খরচাটা কোথায় করেছিস বল? ফরেনে, তাই নেব। সুন্দর করে নোট লেখা আছে, সুন্দর করে নোট লেখা, নোটটা তোকে পড়তে হবে। লেখ ডিজাইনিং চার্জেস। কত টাকা বলছে বল? ডিজাইনিং চার্জেস বল। $500। $500 যেটা বেরোলো তাকে কি বলা হয়? 1500। লেখ $1500। এটাকে কি বলে বল? এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস। মনে হচ্ছে তো? 10(1) যোগ করলে এটা বেরোয়, তাকে বলে এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস। লিখবি কিন্তু, হ্যাঁ? এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস। সে যোগ করবো কি? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2). ঠিক আছে তো? দুটো খরচা হয়, কি কি হয় বলেছিলাম? একটা ট্রান্সপোর্টেশন কস্ট আর একটা ইন্স্যুরেন্স। এবার দেখ মালটা কিসে করে নিয়ে আসছিস। মালটা কিসে করে নিয়ে আসি বলছে? এয়ার বলেছিস, তাই তো? এয়ার। তাহলে এখানে লিখবো, এই দেখ এয়ার বলছি, এই এই যে দেখ লিখে দিয়েছে, এই যে এয়ার, এয়ার বলে দিয়েছে এয়ার। হ্যাঁ, ওই এয়ার ফ্রেটে লিখবি আগে যেমন ছিল, এয়ার ফ্রেট। এয়ার ফ্রেট ব্র্যাকেটে লিখবো কি? অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট অর, হ্যাঁ হ্যাঁ, এটা রুল, এটা রুল। মানে এই রুলটা এইটাই বলতে চাইছি যে এফওবি 20% বেশি নেওয়া যাবে এই খরচাটা, আর 20% অফ এফওবি হুইচএভার ইজ লোয়ার। অ্যাকচুয়াল কস্ট কত বলেছিল বল কোশ্চেনে? $300। $300 অর এফওবি 20%, মানে এফওবি বলতে এখানে 1500, কাস্টমসটা নিতে হয়, হ্যাঁ? অর $1500 এর 20%, তাহলে কত? 1500 × 30, তাই তো? তাহলে কত হচ্ছে? 300ই হচ্ছে। 300 আর 300 ছোট তো 300ই। তাহলে এখানে কত বেরোলো বল? এয়ার ফ্রেট $300, ঠিক আছে? এবার কি করবি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের খরচা কি আমাদের জানা আছে? দেখ 100 বলে দিয়েছিল তো ইন্স্যুরেন্স। দেখ ইন্স্যুরেন্স কি বলেছিল? $100 বলে দিয়েছিল। ইন্স্যুরেন্স $100 বলে দিয়েছিল, বা সোজাই দিয়েছে $100 বলে দিয়েছিল। এখানে লেখ $100 জানা আছে। জানা না থাকলে 1.125%। হ্যাঁ, যোগ কর। যোগ করে যেটা বেরোয় তাকে বলো, কত হলো বল? 15 3 18 3 1900। $1900, ঠিক আছে? যেটা বেরোলো তাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাসেসেবল। এটাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। এই অঙ্কটা আগের বছর অনার্সে এসেছিল, ঠিক আছে তো? সোজাই দেখ, কঠিন লাগে অঙ্কটা? মেইন টপিকটা যদি জানা থাকে না, অঙ্কটা ইজি হয়ে যাবে। অ্যাসেসেবল ভ্যালু, ঠিক আছে তো? অ্যাসেসেবল ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে তো? আর এটাকে কি বলে? আরেকটা নাম কি বলেছিলাম বল? সিআইএফ, ঠিক আছে তো?
এটা কিসে করে ডলারে করবো, আমি ইন্ডিয়ান মানিতে করবো, এইখানটা একটু বোঝানো আছে। এরকম করে করাতাম না আমি, ইজি অঙ্ক এমন কিছু ছিল না, জাস্ট করিনি। এই অঙ্কটা এত অব্দি সোজা। এবারে এই পয়েন্টটা মানিটা কত হবে এটাই বলতে হবে, এটা বোঝাতে হবে, এটা বোঝাতে হবে, এটা বোঝানোর ব্যাপার আছে। আগের দিন নোট লিখে দিলাম, নোটটা পুরো পরিষ্কারভাবে পড়তে হবে। দাঁড়া আস্তে কথা বলিস না। কি লিখবি? অ্যাসেসেবল ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু লিখবো কি? লাইক অ্যাসেসেবল ভ্যালু ব্র্যাকেটে লিখবি রুপিস, রুপিসে কনভার্ট করবো। দেখ একটু মনোযোগ সহকারে শুনবি এখানটা, হ্যাঁ দেখ একটু মনোযোগ সহকারে শুনবি, আমি বারবার বলছি। দেখ আমরা কি করতাম, যেটা ফরেন কারেন্সি থাকতো সেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করার জন্য কি করতাম, মানে $1 মানে কত রুপিসে নিতাম। তো দেখ এখানে একটু মনোযোগ সহকারে শোন। এখানে ওরা 28, 9, 21 দেখিস তো, 28, 9, 21, 28, 9, 21 একটা রেট দিয়েছে দেখিস তো। আবার 10, 10, 21 একটা রেট দিয়েছে। কি বললাম? একটা 28, 9, 21 একটা রেট দিয়েছে, একটা 10, 10, 21 একটা রেট দিয়েছে, ঠিক আছে। এইবার 28, 9, 21 ডেটটা কি বলতে চাইছে? বলছে 28, 9, 21 ডেটটা হচ্ছে তোমার বিল অফ এন্ট্রি ডেট, মানে যেই ডেটে বিলটা এন্ট্রি করে তার ডেট। আর 10, 10, 21টা কি বলতে চাইছে? বলছে এটা এন্ট্রি ইনওয়ার্ডের ডেট। এইবার মানে কিচ্ছু দেখতে হবে না, শুধু মানে এরকম টাইপের অঙ্ক দিলে মানে এটা তোকে দেখতে হবে, এবং এই টাইপের অঙ্ক এবছর আসার খুব সম্ভাবনা বেশি। মানে এবছর মানে আমার যা মন বলছে দুটো ডেট দিয়ে দেবে, দুটো রেট দিয়ে দেবে, দুটো বিসিডি দিয়ে দেবে, কোনটা নিতে হবে। এটা আমি তোকে নোটটা পড়িয়েছি, এই নোটটা তোকে পড়ে যেতে হবে। এই নোটটা জানা থাকলে তুই করতে পারবি, নাহলে কিন্তু করতে পারবি না। ওই এখানে ওই নিজের পছন্দ মতন একটা রেট বসালে হবে না কিন্তু, বুঝতে পারলি তো? দেখ উপরে চলে রেট নোট লিখিয়ে দিয়েছিলাম আগের দিন, বুঝিয়েও ছিলাম আগের দিন। এই দেখ কোন জায়গাটা পড়তে বলছি, একটু মনোযোগ সহকারে শুনবি। এই দেখ দেখেছিস কোন জায়গাটা বাড়িতে খাতায় না সুন্দর করে, যাদের টোকা নেই খাতায় টুকে নিবি সুন্দর করে, মানে দেখতে হবে তোকে। এই দেখ কি লেখা আছে? রেট অফ ডিউটি। কি লেখা আছে? রেট অফ ডিউটি। আমার কি দরকার স্যার? আপনার দরকার এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট কোথায় লেখা আছে? দেখ এই দেখ এক্সচেঞ্জ রেট, দেখেছিস তো? এক্সচেঞ্জ রেট ভালো করে দেখ, এক্সচেঞ্জের কোন রেটটা, দুটো রেট দিলে কোন রেটটা নিতে হবে লেখা আছে? ইন কেস অফ ইম্পোর্ট, ইম্পোর্টের সময় রেট অফ এক্সচেঞ্জ অফ দ্য সিবিআইসি, সিবিআইসি যেটা দেবে সেইটাই নেব। সিবিআইসি দিয়েছে, সিবিআইসি দেবে, চিন্তা নেই, সিবিআইসি দেবে, এটা তোরা জানিস, এর নিয়ে কোনো চিন্তা নেই। অ্যাজ ইন ফোর্স অন দ্য ডেট অফ সাবমিশন অফ বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি, দেখ তুই কোশ্চেনে বিল অফ এন্ট্রিটা পড়। বিল অফ এন্ট্রির ডেট কবে বলেছে বল? 28, 9, 21। এবার 28, 9, 21 রেট কি ছিল? তার মানে ওরা বলতে যে বিল অফ এন্ট্রির ডেতে যেই রেট ছিল সেই রেট দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মানে এটা তোকে মনে রাখতে হবে। কি বললাম বুঝলি তো? বিল অফ এন্ট্রির ডেটে যেই রেট ছিল, ঠিক আছে, এটা গভর্নমেন্ট থেকে ঠিক করে দিয়েছে। গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে বিল অফ এন্ট্রির ডেটে যেই রেট ছিল, ঠিক আছে তো? বিল অফ এন্ট্রির ডেটে কোন রেট ছিল বল? কোন রেট ছিল? 73 টাকা 50 পয়সা। তার মানে মনে থাকবে তো? মনে রাখতে পারবি তো? এটা মনে রাখতে হবে। সিবিআইসি কি বল? সিবিআইসি মানে এখানে সিবিআইসি এটা কি? সিবিআইসি মানে কি? সিবিআইসি যে বাইরে থেকে যখন মালটা আসে না, রেট এই মানে ডলারটা তুই এখন গুগল করবি, দেখবি ব্যাংকে একটা ডলার বলে সিবিআইসি হিসাব অনুযায়ী একটা রেট হয়, ঠিক আছে। আর মানে ব্যাংক মানে আরবিআই, আরবিআই একটা বলে, আবার ধর সিবিআইসি একটা বলে। এখানে একটা গ্রহণযোগ্য সিবিআইসি, এটা বলছে আরবিআই একটা মেন মেন ব্যাপার নেই, ঠিক আছে। মানে এখানে যেটা দেওয়া আছে এটা সিবিআইসি, সিবিআইসি রেট দেওয়া আছে। মানে কোশ্চেনও তাই আছে। হুম আচ্ছা তাহলে কত বললাম বল? অ্যাসেবল ভ্যালু কত হলো বল? তাহলে কত বললাম গৌরব বল? $1900 ইন্টু $1 কত করে নেবো বললাম বল? 73 টাকা 50 পয়সা করে কত হচ্ছে বল? $1900 into 73.50 1,39,650। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা কোনটা? এইটা তোকে দেখতে হলো, ঠিক আছে তো? আস্তে অ্যাসেবল ভ্যালু শুনেছিস তো? অ্যাসেবল ভ্যালু জেনারেলে বেসিক্যালি এত অব্দি দেয়, জেনারেল এত অব্দি দেয়, ঠিক আছে তো? এইবার আমাদের কি করতে হবে? আর কিছু বের করতে বলছি না করে দেখতো, custom duty better. কাস্টম ডিউটি বের করতে বলছে। নিশ্চয়ই কাস্টম ডিউটি সোজা, কাস্টম ডিউটি পারবি, অসুবিধা হবে না। আরম্ভ করি কাস্টম ডিউটি। কি লিখবো? বিসিডি। কি লিখবো? বিসিডি, তাই তো? লেখ বেসিক কাস্টম ডিউটি, যেটা আগের অঙ্কের মতন করবি, বেসিক কাস্টম ডিউটি। কত পার্সেন্ট বলেছিল বল? Bill of entry টাই তো ও আচ্ছা, বেসিক কাস্টম ডিউটি পড়তে হবে না, এটা বলিনি, এটা বলিনি। বেসিক কাস্টম ডিউটি পড়বো না, কোনটা হবে সেটা দেখাতে হবে না। আগেরটা বলে তোমার এটাই হবে না, ওটাতে এক্সচেঞ্জ রেট ছিল। কাস্টম ডিউটি কি বলে দেখ পর, বলছে রেট অফ ডিউটি উইল বি টেকেন। কোন রেট অফ ডিউটি নেব? লেখা আছে ল্যাটার। দেখ ল্যাটার বলে একটা কথা, ল্যাটার মানে জানিস তো? ল্যাটার মানে পরে, ল্যাটার মানে পরে, বুঝলি? ল্যাটার মানে কি পরে। কোনটা নেব? কোন কাস্টম ডিউটি রেটটা নেব? ল্যাটার মানে যেটা পরে এসছে। আচ্ছা পরে মানে কি? পরে কি পরে? বলছে দেখ বিল অফ এন্ট্রি, ডেট অফ এন্ট্রি, এন্ট্রি ইনওয়ার্ড আর বিল অফ এন্ট্রি, তোর মধ্যে পরে কোনটা?
বিল অফ এন্ট্রি হচ্ছে 28/9 আর এন্ট্রি ইনওয়ার্ড 10/10 এই দুটোর মধ্যে পড়ে কোনটা বল? স্যার 10/10 10/10 এর রেট কি ছিল? দেখ 10/10 এর রেট কি ছিল বল? 75.1 10/10 এর রেট কত ছিল বল? এই যে এখানে বলছে যে রেট অফ ডিউটির রেট, মানে এখানে বিসিডি তো দুটো রেট বলেছে, দেখ একটা 12% বলেছে, সরি একটা কত বলেছে বল? একটা 20% বলেছে, একটা 18% বলেছে। এবার প্রশ্ন হলো কোন পার্সেন্টেজটা নেওয়া উচিত, ঠিক আছে? তো বিসিডির ক্ষেত্রে নিয়ম বলছে বিল অফ এন্ট্রি আর এন্ট্রি ইনওয়ার্ড এই দুটো ডেটের মধ্যে যেটা পড়ে, তো পড়ে কোনটা বল? 28/9 আর 10/10 মধ্যে পড়ে কোনটা? 10/10 10/10 10/10 কত? 18%। তাহলে এখানে কোনটা রেট নিতে হবে? বিসিডি 18% নিতে হবে। 18% লিখ। 1,39,650 উপর কত পার্সেন্ট বললাম? 18%। তাহলে 18% করে বলতো কত হচ্ছে? 25,137 25,137। তাহলে এই অঙ্কটার মধ্যে আমাকে যদি বলি আমি কেন করালাম জানি অঙ্কটা? আমি তোকে এই দুটো রেট দিয়ে দিলে কি করে করতে হয়, দুটো ডিউটি দিলে কি করে, এই জানার জন্য করলাম। আমার অঙ্কের মধ্যে কিচ্ছু ছিল না, তার কিচ্ছু ছিল না, ঠিক আছে? বেসিক কাস্টম ডিউটি হয়ে গেল। এবার লিখবো কি? লেখ সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ। কত বলেছিল? 10%, তাই তো? লেখ 25,137 উপর 10% লেখ। 2514, ঠিক আছে তো? এবার যোগ করে দে, যোগ করে এটা বেরোবে, তার উপর আইজিএসটি যাবো, তিনটে যোগ কর, কত হচ্ছে দেখ। তিনটে যোগ করে বল কত হচ্ছে? 1,67,301 1,67,301, এটাকে বলে টোটাল। এর উপর আইজিএসটি যাবো, বলে আইজিএসটি কত? 12%। 1,67,301 তার উপর 12%, কত হচ্ছে বল? 20,076 20,076 যোগ কর। 1,87,377 যেটা বেরোলো তাকে কি বলে মনে পড়ছে তো? কস্ট অফ ইম্পোর্টেড গুডস। লেখ কস্ট অফ ইম্পোর্টেড গুডস, কস্ট অফ ইম্পোর্টেড গুডস স্ল্যাশ দিয়ে কি লিখবো বল? ল্যান্ডেড ভ্যালু, ঠিক আছে? এবার তোকে কি লিখতে হবে? কাস্টম ডিউটি পেবেল। কাস্টম ডিউটি পেবেল আগের অঙ্কটা শেখালাম জানিস। কাস্টম ডিউটি পেবেল তো হবে 1,87,377 থেকে বাদ দেবো কত বল? 1,39,650 শেষ হয়ে গেল। কত হচ্ছে দেখ বল, কত হচ্ছে? পরে বল কত হচ্ছে? 48,727 47,727 হয়ে গেল, অঙ্ক শেষ। এই যে তোকে নোট লিখে দিচ্ছি, পরীক্ষার নোট লিখতে হবে, দুটো নোট লিখে দে, দুটো নোট লিখে দে। নোট লিখেছি, হ্যাঁ নোটটা লিখ, দুটো নোট লিখছি। প্রথমে একটা নোট, তারপর নোট 2, নোট 1টা লিখি, হ্যাঁ লিখ। কি লিখবি? লিখ রেট অফ বিসিডি শ্যাল বি কনসিডার্ড, লিখ রেট অফ বিসিডি, রেট অফ বিসিডি, ঠিক আছে? শ্যাল বি কনসিডার্ড, শ্যাল বি কনসিডার্ড, rate of BCD shall be considered of the date, of the date which falls later, later। দেখ তাহলে বুঝলি বলছে কোন বিসিডি তো দুটো রেট দিচ্ছে 18 আর 20, তুমি কোনটা নেবে? যেটা পরে আসবে, যেটা পরে আসবে, ঠিক আছে? এবার পরে আসবে কি কি? একটা ছিল লাইক ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড, হ্যাঁ লাইক ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড
ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ড, ঠিক আছে? কত ডেট অফ এন্ট্রি ইনওয়ার্ডের ডেট কত ছিল? কোশ্চেন পড়ে বল। 10/10/21 এখানে লিখলাম। আর একটা কি ছিল বল? ডেট অফ, কি লিখেছিল বল? ডেট অফ বিল অফ এন্ট্রি, ডেট অফ বিল অফ এন্ট্রি তো 28/9/21, ঠিক আছে তো? তাহলে তুই বুঝতে পারলি এই দুটোর মধ্যে কোন ডেটটা পরে হচ্ছে 10/10/21। 10/10/21 রেট কি ছিল? মানে এই নোটটা লিখবো 1% নেওয়া হয়েছে, ঠিক আছে? একটা নোট হলো, একটা নোট লিখ। রেট অফ এক্সচেঞ্জ শ্যাল বি কনসিডার্ড, লিখবি রেট অফ এক্সচেঞ্জ শ্যাল বি কনসিডার্ড, রেট অফ এক্সচেঞ্জ শ্যাল বি কনসিডার্ড, ঠিক আছে তো? as on the date, as on the date, as on the date, ঠিক আছে? when bill of entry file, when bill of entry file, bill of entry file, তখন ইম্পর্টেন্ট লাইন হলো, বুঝতে পারছিস তো? এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইন। এই করে তোর অঙ্কটা শেষ হয়ে গেল। এবার ইএন এর অঙ্ক দিয়ে, ইএন মানে এটা হচ্ছে তোর জাপানের কারেন্সি, ঠিক আছে তো? বলছে XYZ লিমিটেড ইম্পোর্টেড সার্টেন মেশিনারি ফ্রম জাপান, জাপান থেকে কিছু মেশিনারি ইম্পোর্ট করা হয়েছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন অ্যাসেসেবল ভ্যালু অফ দ্য ইম্পোর্টেড মেশিনারি। দেখ 2019 সালে 2020 সালে যে অনার্সে এসেছিল, এখানেও টিউটি বের করতে বলে, শুধু অ্যাসেসেবল ভ্যালু বের করতে বলছে। তো এফওবি ভ্যালু কি বলছে? এফওবি ভ্যালু অফ মেশিনের এফওবি ভ্যালু বলেছে 5 লাখ ইয়েন। ফ্রেড ফ্রম ইম্পোর্টিং কান্ট্রি টু ইন্ডিয়া বাই এয়ার বলে দিয়েছে। ফ্রেড ফ্রম এয়ারপোর্ট টু ফ্যাক্টরি ইন তামিলনাড়ু, এটা আসবে না, মানে ইন্ডিয়াতে খরচা করা হয়েছে। ইন্স্যুরেন্স 50,000 ইয়েন বলেছে, আসবে। ডিজাইন চার্জ পেড ইন জাপান, এটাও আসবে, 10(1) এর মধ্যে আসবে, ঠিক আছে তো? ল্যান্ডিং চার্জ আসে না, বহুবার বলেছি ল্যান্ডিং চার্জ, নোট লিখে দিই, ল্যান্ডিং চার্জ নিতে নেই, ঠিক আছে তো? আর কমিশন পেড টু ইন্ডিয়ান এজেন্ট, ইন্ডিয়ান এজেন্টকে কমিশন পে করেছিস, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা আরম্ভ কর, এটাও তো আসবে অঙ্কটা আরম্ভ কর। আসবে এটা অঙ্কের নাম্বারটা কত ছিল তো? 2 2 নম্বর অঙ্কটা। প্রথমে লিখবো এফওবি অফ মেশিন, এফওবি অফ মেশিন, মেশিনের এফওবি কত বলেছিল বল কোশ্চেনে? 5 লাখ ইয়েন, তাই তো? এখানে লিখবো ইয়েন 5 লাখ, লিখলাম ইয়েন 5 লাখ। ঠিক আছে, তারপর লিখবো অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1), অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1), কি লিখবো? ডিজাইনিং চার্জেস, কি লিখবো? ডিজাইনিং চার্জেস কত বলেছিল বলতো? 75,000 ইয়েন। কত বলেছিল? 75,000 ইয়েন। ডিজাইনিং চার্জেস এর নোট কি লেখা ছিল? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(1) এ 4খানা পয়েন্ট থাকে, তার মধ্যে লাস্ট পয়েন্ট ছিল ডিজাইনিং চার্জেস, ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট চার্জেস। ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট চার্জেস কোথায় খরচা করেছিস? ডিজাইনিং করেছিস কোথায়? ভারতে করিস না ভারতের বাইরে করেছিস? জাপানে করেছিস, তাই নিলাম, ভারতে করলে নিতাম না। হয়ে গেল। এবার যোগ, এই দুটো যোগ করলে কি হয়? 5,75,000, তাই তো? 5,75,000 ইয়েন। এটাকে কি বলে? এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস, এটাকে বলে এফওবি ভ্যালু অ্যাজ পার কাস্টমস। এসে যোগ করবো অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2), এসে যোগ করবো অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2), ঠিক আছে? কি লিখলাম? অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2). কি লিখবো? প্রথমে লিখবো এয়ার ফ্রেট, ভেসেল একটাও পাইনি দেখিস, কিন্তু নোট লিখে দিয়েছি ভেসেল যদি পরীক্ষায় দেয় কি করে করবি এটা দেখে রাখবি, ঠিক আছে তো? ভেসেল পাইনি কিন্তু। এয়ার ফ্রেট,
এয়ার ফেট কি লিখবো? অ্যাকচুয়াল কস্ট or 20% of FOB whichever is lower. তাহলে বল দেখি আমাকে এয়ার ফেটের অ্যাকচুয়াল কস্ট কত ছিল? হ্যাঁ বল। 50,000। ঠিক আছে, 50,000 আর 20% অফ FOB মানে 5,75,000 20%। 5,75,000 20% পরে কত বেরোচ্ছে? 1,15,000 আর 50,000 ছোট কোনটা? 50,000। তাহলে এটা লিখবো ইএন হচ্ছে 50,000 ইএন। আর করবো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কত বলেছিল বল আমাকে? 50,000। 50,000 ইএন। টোটাল কত হচ্ছে? 6,75,000 ইএন। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু। এটাকে বলা হয় অ্যাসেসেবল ভ্যালু ইএনএ। এবার রুপিসে কনভার্ট করব। লিখ অ্যাসেসেবল ভ্যালু রুপিসে কনভার্ট করলে কি হবে? 6,75,000 ইএন। 1 ইএন কত বলেছিল? 50 পয়সা। কর 6,75,000 কে 50 পয়সা দিয়ে ভাগ করে দেখ কত হচ্ছে? 3,37,500, তাই তো? 3,37,500 ইন্টু 0.50। ঠিক আছে, আর এখানে কি বলেছে দেখ, এখানে কি বলেছিল? বলছে কমিশন পেড টু ইন্ডিয়ান এজেন্ট। তো বুঝতে পারছিস এই খরচাটা কোথায় করছে? একটু ভালো করে বুঝতে হবে। আগের অঙ্কটাও তো এই বলেছিলাম, মানে আগের অঙ্কটা বলিনি, আমি একটু বলে দিচ্ছি শুনে নে। কমিশন পেড টু লোকাল এজেন্ট ইন ইন্ডিয়া, খরচাটা কোথায় করা হচ্ছে? ইন্ডিয়াতে। আর কি শিখেছি? বারবার একটা কথা বলেছি, ইন্ডিয়াতে খরচা করে নিতে নেই, এটা নিবি না, এই কমিশনটা নিবি না, ইন্ডিয়াতে খরচা করে নেবে না। হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়ান এজেন্টকে দিচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ান এজেন্টকে দিচ্ছে। আর একটাই অঙ্ক বাকি আছে, কোনটা বল? 21 সালে অনার্সের অঙ্কটা দেখ। এটা নিল না কেন কমিশনটাই দেয়? আগেরটা বলেছিল ইন্ডিয়া পে করা হচ্ছে, ওই জন্য দিলে। এটা পেড টু ইন্ডিয়ান এজেন্ট পেয়েবল ইন রি লেখা, তো বললে যে ওইখানে যদি তো রি মানে রুপিস, রি মানে রুপিস। কমিশন পেড টু ইন্ডিয়ান এজেন্ট, কমিশনটা নিতে নেই, শুধুমাত্র বাইং কমিশন। বাইং কমিশন ছাড়া যে কোনো কমিশন নেওয়া যায়, কিন্তু এখানে যে কমিশনটা পে করা হচ্ছে ইন্ডিয়ান এজেন্টকে কমিশন পে করা হচ্ছে। ইন্ডিয়ান এজেন্ট, লোকাল এজেন্ট ইন ইন্ডিয়া নিতে হবে না কমিশন। ঠিক আছে, ডিজাইনিং চার্জেস থাকলে ওই মানে যেটা ওই নম্বরগুলোতে এয়ারপোর্ট লিখতাম আগে, ডিজাইনিং চার্জেসটা মনে তারপরে বা লাস্ট অঙ্ক 21 অনার্স, এটা হলেই তোর হয়ে যাবে। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট অ্যাসেসেবল ভ্যালু এন্ড ডিউটি পেবল। ডিউটি পেবল বলেছে 6 নম্বর অঙ্কটা। তবে কি কি নেবো না? ল্যান্ডিং চার্জেসটা নেবো না। ঠিক আছে, ল্যান্ডিং চার্জেসটা নেবো না। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন চার্জেস ফ্রম এয়ারপোর্ট টু ওয়ার হাউস ইন তামিলনাড়ু, এটাও নেবো না। এই দুটো পয়েন্ট নিলাম না, এই দুটো পয়েন্ট নেবো না। বাকি তো ইজি অঙ্ক। দেখ কি বলেছে, লিখবো কি? এফওবি ভ্যালু। এফওবি ভ্যালু অফ গুডস কত বলেছে? 23,000 ডলার তো। আচ্ছা পাউন্ড লিখবি, 23,000 পাউন্ড লিখবি, পাউন্ড 23,000। আচ্ছা আন্ডার রুল 10(1) এর কিছু নেই, যা আছে 10(2)। লেখ, যোগ দিয়ে লেখ অ্যাডজাস্টমেন্ট আন্ডার রুল 10(2). এটাকে লিখবো প্রথমে এয়ার ফ্রেট, তাই তো? এয়ার ফ্রেট রুল কি জানি আমরা? অ্যাকচুয়াল কস্ট
or 20% of FOB, whichever is lower. আচ্ছা বলতো অ্যাকচুয়াল কস্ট কত বলেছিল অঙ্কে? 5250। 5250 or FOB 20% মানে 23,000-এর 20% মানে 4,600। ছোট কোনটা? 4,600 পাউন্ড। আচ্ছা আর কি ছিল? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কি বলে দিয়েছিল কোশ্চেনে? দেখ কত টাকা অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট জানা ছিল 400 ইউকে পাউন্ড, তাই তো? লিখো পাউন্ড 400, টোটাল করবো 5 মানে 28,000 পাউন্ড, তাই তো? এটাকে লিখবো অ্যাসেসেবল ভ্যালু। এবার রুপিসে কনভার্ট করবো, অ্যাসেসেবল ভ্যালু রুপিসে কনভার্ট করলে কি হবে? 28,000 পাউন্ড, 1 পাউন্ড ইকুয়াল টু কত রুপিস? 72 টাকা। 28,000 ইন্টু 72 কর 20 লাখ 16,000। 20 লাখ 16,000। এবার এর সাথে যোগ করবো কি বেসিক কাস্টম ডিউটি মানে বিসিডি। কত পার্সেন্ট বলেছে বলো অঙ্কে? 10%, তাই তো? 20 লাখ 16,000 উপর 10% করলে হবে 2,01,600। এবার এর সাথে কি যোগ করবো? SWS মানে সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ বিসিডির ওপর হয়। কত পার্সেন্ট বলেছে? এটাও 10%, কিন্তু বিসিডির ওপর। 2,01,600 উপর 10% করলে কত হবে? 20,160। ঠিক আছে? এবার টোটাল কর, 2,16,000। টোটাল করে দেখ কত বেরোচ্ছে? হুম। 22,37,760 টোটাল বেরোলো। টোটাল, এই টোটালের উপর আইজিএসটি চাপাতে হয় 12%। 12% বলে দেখ, আইজিএসটি 12% বলেছে। 22,37,760 এর উপর কত পার্সেন্ট বলেছে অঙ্কে? 12%। কর, এর উপর 12% কর। 2,68,531.2। 2,68,531। দরকার নেই। যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ ইম্পোর্টেড গুডস। যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ ইম্পোর্টেড গুডস। স্ল্যাশ দিয়ে লিখবো ল্যান্ডেড ভ্যালু। কত টাকা বলেছে দেখ, টোটাল কর। 25,06,091। 25,06,291 তো? 291। 25,06,291। এবার করবো কাস্টম ডিউটি। 25,06,291। কাস্টম ডিউটি কত করবো? 68,000। 25,06,291 থেকে বাদ দেবো কত? 20,16,000। বাদ দিয়ে বলতো কত হচ্ছে? বাদ দিয়ে বলতো কত হচ্ছে? 25,06,291 থেকে 20,16,000 বাদ দিলে কত হচ্ছে? কত? এটার থেকে 16,000। হ্যাঁ, 4,90,291। 4,90,291। এটা হলো কাস্টম। ঠিক আছে, এটা বেরিয়ে দেখতো শেষ